এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপকি আদালতে আপনাদের স্বাগত। আজ আমাদের অতিথি দেশের সবথেকে জনপ্রিয় ধর্মগুরু, সবথেকে পপুলার বাগ্মী, সমাজসেবক, খুবই ইয়াং এজে যিনি সারা পৃথিবীতে খ্যাতি পেয়েছেন, যাকে সারা দুনিয়া চেনে বাগেশ্বর সরকারের নামে। আমি আমন্ত্রণ জানাচ্ছি পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে। আর আপকি আদালতে আজ আমাদের জাজ হলেন সুপরিচিত উকিল অশ্বিনী উপাধ্যায়। ইনি পিআইএল এর এক্সপার্ট, 250-রও বেশি পিআইএল ফাইল করে ফেলেছেন। আর আপকি আদালতে আজকের জাজ অশ্বিনী উপাধ্যায়। ওকে, মোকদ্দমা শুরু করা হোক। তো আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে। আপকি আদালতে বাগেশ্বর ধামের প্রধান পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি একটু বেশি রসিক প্রকৃতি। আচ্ছা শাস্ত্রী মশাই, যাঁরা কথক ঠাকুর, প্রবচনদাতা, সাধু, সন্ন্যাসী সাধারণত ধীর গম্ভীর স্বভাবের হয়ে থাকেন, কিন্তু আপনি খুবই রসিক, চঞ্চল, মজা করতে থাকেন। আর আপনার যারা ভক্ত তাদের সাথেও খুবই মজা করেন। जिसकी मस्ती जिंदा है उसकी हस्ती जिंदा है, वरना जबरदस्ती जिंदा है। আমার জীবনে না আসক্তি, না অনাসক্তি, না মোহ, না নির্মোহ, না আমি বৈরাগ্যী, না গৃহস্থ বর্তমানে। তো ভগবানের কৃপায় যেরকম জীবন, সবার নিজের নিজের প্রবৃত্তি থাকে, স্বভাবে সাধুর গাম্ভীর্য থাকা উচিত, চঞ্চলতাও থাকা উচিত, তবে জীবন আনন্দের সঙ্গে কাটাতেও হবে। সেই জন্যই মজায় জীবন কাটাই, পরোয়াই করি না মানুষের কি টেনশন আছে, কারণ আমি টেনশন নিতেই আসিনি, কিছু মানুষকে দিতে এসেছি। এই যে আপনার চঞ্চল স্বভাব, এই যে মজা করা, এটা এখন অ্যাকোয়ার করেছেন নাকি ছেলেবেলা থেকে ছিল? জন্মই, হয়তো গত জন্মেও মনে নেই, মনে হয় এরকমই ছিলাম। এমনটাই আমি। এর পেছনে কারণ হলো আমি নিজের জীবনে আমার গুরুর কাছে একটা কথা আমি শিখে নিয়েছি। আমার গুরু বলতেন যে সিরিয়াস দেখতে হলে হাসপাতালে যাও, সিরিয়াস লোকেদের হাসপাতালেই দেখা যায়। জীবন একটা সংগ্রামের কাহিনী, জীবন নিজের মতো করে যাপন করতে হয়, মন খুলে বাঁচা, এমনভাবে বাঁচো যে কেউ আমাদের জীবনে এলে এমন এক খোলা বই যে কেউ এসে পড়ে যাবে। তো যখন ছেলেবেলায় দুষ্টুমি করতেন তো স্কুলে বকুনিও খেয়ে থাকবেন। আমার টিচার আমাকে খুব ভালোবাসতেন। ছোটবেলা থেকেই প্রভু হনুমানের কৃপা, গুরুদেবের আশীর্বাদ পেয়েছি। তো আমার যে টিচার ছিলেন না, আর আশ্চর্যের কথা হলো আমি পৃথিবীর এমন বিচিত্র ছাত্র যে টিচারের কাছে আমি পড়েছি তাকেই আমি সিদ্ধি পাওয়ার পর চেলা বানিয়েছি। ওনার ঠিকুজি বানিয়ে দিয়েছিলেন? ও ঠিকুজি বানিয়ে দিয়েছি। ঠিকুজি বানিয়েছি সেটা ঠিক আছে, ওর ভেতরে ভাবটা জেগেছিল। উনি বলেছেন যে সেটা অন্য কথা, যে আপনি আমার ছাত্র ছিলেন, কিন্তু আমার ইচ্ছা যে আপনি আমাকে মন্ত্র দীক্ষা দিন। তো আগে আমি স্যার বলতাম, এখন গুরু পূর্ণিমায় উনি আমাকে গুরু বলেন। এখন আমি তো এটা বলতে পারি না যে আশীর্বাদ নিন চেলায়, আসলে আপনি তো আপনিই, তাই না? কিন্তু আমি শুনেছি যে আপনার ছোটবেলা খুবই অভাবের মধ্যে কেটেছে, হ্যাঁ, সমস্যার মুখোমুখি হয়েছেন আপনি। আমার মজা করার এটাও একটা কারণ, কেননা আমার জীবন খুব অভাবে কেটেছে, জীবন নানান বিচিত্র সমস্যায় কেটেছে, আজও সমস্যা রয়েছে, আর সমস্যা থাকা উচিত, সমস্যা কিছু তো খারাপ নয়। যে হাসছে তার অনেক দুঃখও ছিল, আর এমন কি যে তারার মতো চমকাচ্ছে, অবশ্যই তার জীবনে অনেক অন্ধকার ছিল নিশ্চয়ই, তাই আজ সে উজ্জ্বল। আমার নিজের জীবনে ছোটবেলায় যা ছিল আমার বহু বিচিত্র সমস্যায় কেটেছে। কখনো কখনো চেষ্টা করি যে সেই ছেলেবেলা বেরিয়ে না আসে, চেষ্টা করলেও তাকে থামাতেও পারি না, সেই ছেলেবেলা থেকে বেরিয়ে আসবেই আসবে।
জীবন এমন ছিল যে খাবার ব্যবস্থা ছিল না, এমনকি পরার কাপড়ও ছিল না। একটাই কাপড় পরে ২-২টো বছর কাটিয়ে ফেলতাম। খাবারের জন্যে আমি গ্রামের ঘরে, ঘরে যেতে হতো। তারপর কিছু চাল পেতাম, কোথাও আটা পেতাম। আর সেগুলো দিয়ে মা খাবারটা বানিয়ে দিত। আমার ছোট বোন, ছোট ভাইও ছিল। আমি বড় ছিলাম। বাবা কিছু করতেন না তখন। আর এখনো করেন না উনি। তো গ্রামে, গ্রামে, ঘরে, ঘরে গিয়ে যে অবস্থায় পড়েছি আমি, অনেক সমস্যা। একটা ঘটনা আমার এখনো মনে আছে যে আমাদের গ্রামে আ আমাদের একজন প্রতিবেশী ট্রাক্টর কেনেন। তো উনি তখন আমাকে ৳১ প্রতিদিন হিসেবে এই কাজের জন্য রেখেছিলেন যে যখন কোনো ক্ষেতে ট্রাক্টরটা যাবে, তখন কত ঘন্টা ট্রাক্টরটা চলছে সেটার হিসাব রাখতে হবে। আর যে কোন ক্ষেতে কত ঘন্টা চলল তার পুরো হিসেব। পড়ালেখায় আমি মোটামুটি ঠিকঠাক ছিলাম। তো ওই হিসেব-টিসেব রাখতাম। সন্ধ্যা হলে একটা টাকাও পেতাম। সেই সময় পারলেজির ছোট প্যাকেট ছিল, সেটা কিনে নিয়ে আসতাম আমি। ২ টো বিস্কুট আমার বোন নিত, আর একটা বিস্কুট ভাইও নিয়ে নিত। তো এইভাবেই দিনটা কাটতো। দিন কেটে যেত। তো মেলা, পাশেই মেলা হতো খাজুরাহোতে আমাদের ওখানে। সেই মেলাতে আমরা যেতে পারতাম না। মাকে বলতাম অন্য বাচ্চারা কেউ পেঁপে নিয়ে আসছে, কেউ ডুগডুগি আনছে। আমরাও যেতে চাই। কেউ ধারও দিত না তখন, কেউ নিয়েও যেত না। তো এই যে এত সংগ্রাম ছিল, অন্ধকার রাত ছিল। আজ মানুষ অবশ্যই চাকচিক্যটাই দেখতে পাচ্ছে। বাগেশ্বর ধাম, বাগেশ্বর বাবা, দামি, দামি চার্টার বা কোনো গাড়ি। কিন্তু জীবনে যত অন্ধকার রাত আমরা কাটিয়ে দিয়েছি, সেসব আমি ভুলিনি। তো আমার শৈশব এখনো মরে যায়নি। শুধু চেপে রাখা হয়েছে। নিজেই চেপেছি, অন্য কিন্তু কেউ করেনি। নিজেকে দাবিয়ে দিয়েছি ভাইয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য, সমাজের জন্য, হিন্দুদের জন্য, হিন্দুত্বের জন্য। আর এখন যেই অবস্থায় ফিরেছি, একটু ভালো আছি এখন, তখন মনে হয় যে কখনো, কখনো একটু ইচ্ছা পূরণ করি, কখনো ক্রিকেট খেলতে ইচ্ছে করে, কখনো, কখনো আবার কখনো আমাদের মস্তি করারও একটু ইচ্ছে হয় আমার তখন। তবে এমন কোনো কাজ কখনো করি না, হিন্দুদেরকে ছোট দেখানো হয়। দেখুন, এটা তো ভালো কথা একটু রঙ্গরসিকতা করা, কিন্তু এখন তো আপনার লাইফ একদম বদলে গেছে। অনন্ত আম্বানির বিয়ের জন্য আপনি স্পেশাল হুম। প্লেনে অস্ট্রেলিয়া থেকে এলেন এখানে। ডাকা হয়েছিল। এতে আমার কি ভুল? আপনি ডেকেছেন তো আবকি আদালতে চলে এসছি। এটা আলাদা কথা যে আপনি চার্টার পাঠাননি আমাকে। এটা আপনার অক্ষমতা। আমার কোনো দোষ নেই এতে। কেউ বলবে তো আমি অবশ্যই সাধু। ও খুব প্রিয়, ও খুব ভালোবাসা। ওদের যে কাজটা করেছেন অভূতপূর্ব করে নিজের বিবাহ পরম্পরাকে, মাঙ্গলিক কার্য, উৎসবকে মহোৎসব বানিয়েছেন এবং সনাতন সংস্কৃতির সাথে করেছেন। এই দেশে ধনী অনেক আছে। কিন্তু এমন বড়লোক হওয়া উচিত যাতে সাধুরাও থাকবে, দেশের নেতারাও হোক, দেশের অভিনেতাও হোক, আর সন্তও হোক, মহন্তও হোক, আদরও হোক, সৎকারও হোক, পরবও হোক, উৎসবও থাকবে। তো ওনাদের ওই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আমার সত্যিই ভালো লেগেছে। উনি বললেন যে, "আপনাকে আসতে হবে।" উনি ফোন করলেন যে, "আমি ততক্ষণ বরবেশে সাজবো না যতক্ষণ না দাদা বলে আপনি এসে না পৌঁছচ্ছেন এখানে।" তো আমি দাদা বলেছি, "আমি অস্ট্রেলিয়ায় আমার প্রবচন আছে।" সেটা বলে আমি দক্ষিণাও পাবো না, অসুবিধাও হবে তখন আমার। তখন উনি হুম। আ আমাকে বললেন যে, "টেনশন হবে না, প্রবচনের সময় আমি পাঠিয়ে দেব।" চমকে গেলেন, "কিভাবে পাঠাবেন আপনি?" উনি তখন বড় একটা চিল গাড়ি পাঠিয়ে দেন। আমি উড়োজাহাজের নাম দিয়েছি, নতুন রেখেছি চিলগাড়ি। উনি খুব বড় চিলগাড়ি পাঠিয়ে দেন। তাতে আমি আরামে শুয়ে, শুয়ে চলে আসি। ওতেই স্নানের ব্যবস্থাও ছিল। হুম। আশ্চর্য উড়ে যাওয়া ছিল। আমি তো ভগবানকে বলেছি এরকম প্রতিবার পাঠাক যারা, যারা আমাকে ডাকবে। এখন আপনি পাঠাননি সেটা তো আপনার অক্ষমতা, তাই না? আর রোলস রয়েসও পাঠিয়েছিলেন এয়ারপোর্ট থেকে আপনাকে আনতে? আ ওটা ২য় বার। আমি বন্দতলা গিয়েছিলাম। তো আ বন্দতলায় একটা ছোট কাজ ছিল আমাদের অনুষ্ঠানের ক্রমিক আরকি। ওখানে গিয়েছিলাম। তো তখন নামটা শুনেছিলাম যে রোলস রয়েস, কিন্তু আমি কখনো চড়িনি। কিন্তু সত্যি কথা বলতে যা কিছু আছে নিজের বাবার কিছু নয় কিন্তু। পেয়েছি কিছুক্ষণের জন্য অতিথিদের মতো, জীবনের সারা পৃথিবী আমার অতিথি। আসে আর চলে যায়। এখানে কেউ মালিক নয়, সবাই অতিথি আমার জীবনে। আমিও একজন অতিথি। ওরা ডাকে কুরসিতে, "গুরুজি এখানে একবার বসুন।" মানুষ খুশি হয় যাতে থাকে তার প্রসন্নতার জন্য। এতে যদি সে খুশি হয় আর এতে যদি সে আনন্দও পায়, আমি এরকম বসলে, উনি হয়তো দেখেছেন আমার কাহিনী, উনি খুব ভালোবাসতেন। তা আমি বললাম, "কোনো ব্যাপার নয়। আপনি বলেছেন যে পাঠিয়ে দিন তো।" আমি ওতে বসে পড়ি, মজাও নিয়ে নিলাম। গেটটা খোলে আরকি উল্টো। কিন্তু আপনি কেমন স্টাইলে থাকেন তার কিছু ছবি আমি মানুষকে দেখাতে চাই। কই দেখান, দেখান। তো আপনার চশমা, আপনার জ্যাকেট সবকিছু ব্র্যান্ডেড। এসব নিয়ে আলোচনা হয় না, নিশ্চয়ই? একটাই তো আছে। বাকি তো সব খুবই লো কোয়ালিটির। ৳৬০ র,
20 টাকার কেউ নিয়ে আসে এসব। আর যারা যারা আমার প্রিয়, ওদের আনন্দের জন্য, যারা আমার শিষ্য, দীক্ষিত শিষ্য অথবা খুব প্রিয়, ভালোবাসে, ছোটরা আসে, গুরুদেব আসে, আপনি একবার পরে দেখিয়ে দিন না, আমার ভালো লাগবে, আমি পরে ফেলি। তখন আমার মনে হয় যে এটা কোনো দোষের কিছু না। এই জন্য দোষের নয় কারণ আমি না কখনো সন্ন্যাস নিয়েছি, না আমি সাধু। যখন আমি সাধু নই, না আমি কখনো ঘোষণা করেছি, তাহলে এটা পড়াটাও দোষ নয়। যখন এই দেশে একজন ধর্ষক কোটি টাকার বাড়িতে থাকতে পারেন, যারা নাচানাচি করছে মহা মূল্যবান বাড়িতে গাড়িতে থাকতে পারে, দেশের সঙ্গে বেইমানি যারা করে, যারা এখানে ঘুষ নেয়, যে ব্যক্তি এই দেশে বড় বড় বাংলোতে বড় বড় গাড়িতে থাকতে পারে, একজন সাধুকে কেউ দিয়েছে আর সেই চশমাটা সে পড়েছে, তো সেটা সহ্য করে না কেন? এতে কোনো দোষ নেই আমার তো মনে হয়। হ্যাঁ, আমার আসক্তিও নেই, অনাসক্তিও নেই, অপেক্ষাও নেই, আর কোনো বারণও নেই। আমার কামনা নেই এই চশমা চাই, আমার কামনা নেই যে রোলস রয়েসও চাই। গরুর গাড়িতে চড়েও আমি গিয়েছি, কিন্তু সেটা কেউ কখনো খবর নিয়ে দেখেছে? আমি মহারাষ্ট্রতে গরুর গাড়ি চেপেছি, সেখানে পুরো অবস্থা ছিল না, কিছুই যাওয়ার উপায় ছিল না। আমি গরুর গাড়ি চেপে প্রবচন দিতে গেছি, সেই সংবাদ তো কেউ দেখায়নি। আমি সাইকেলে চালিয়ে গেছি, সেটা তো কেউ দেখায়নি। এই দেশে অনেক কাজ আমি করেছি, সেই সব কেউ কখনো খবরে দেখায়নি। কিন্তু চশমা একবার পরে নিয়েছি, জ্যাকেট একবার পরে নিয়েছি, সবাই আলোচনা করছে এখন। এর কারণ হলো যে আপনি যেমন নিজের কথাবাচনে বলেন যে लगा कि आग दौलत में हमने ये शौक पाला। हमने शौक पाले हैं, और कोई पूछे तो कह देना कि बागेश्वर वाले हैं। হ্যাঁ, তো আপনি তো অন্যের ধন দৌলতে আগুন লাগাচ্ছেন। না না না, প্রথমত लगा के आग दौलत, लगा के आग शोहरत में, लगा के आग दौलत में हमने ये शौक पाले हैं। कोई पूछे तो कह देना हम बागेश्वर वाले। এর মানেটা হলো যে আমরা পড়ি কিন্তু নিজের ভাবি না। আমি এখানে বসে আছি কিন্তু এটা আমার নয়। এই জগৎ নিজের নয়, আমি নির্মোহ। মিলে গেলে ওয়েলকাম, আর না মিললেও ভিড় কম। তো যেটা আরতিতে বলা হয় যে তেরা তুঝকো অর্পণ। কেয়া লাগে মেরা, হ্যাঁ, তাতে কোনো সন্দেহ তো নেই। এখনো কারো ভাবনাকে আমি আঘাত করতে পারবো না, তাই না? কেউ একবার এসেছে খুব শ্রদ্ধা ভাব নিয়ে, তার ভাবনাকে আমি কি করে আঘাত করব বলুন তো? এমনিতেই এসব আসে, তো এদের আঘাত না করলে প্রসন্ন থাকে, কারণ আমি তো এদের প্রসন্নতার জন্যই রয়েছি। শিষ্যের প্রসন্ন হয় যাতে, গুরুও তাতেই প্রসন্ন থাকে। পরমাত্মা যাতে প্রসন্ন, ভক্ত তো তাতেই প্রসন্ন হয়। সাধকের যাতে প্রসন্নতা, সাধক তাতেই প্রসন্ন থাকে। তো আজকাল যখন লন্ডন যান, দুবাই যান, সেটা কাকে প্রসন্ন করার জন্য যান? হিন্দুদের প্রসন্ন করতে, ওখানে থাকা ভারতীয়দের প্রসন্ন করতে যাই আমি। ওখানকার অধিবাসী মূল পরম্পরার মানুষদেরকে প্রসন্ন করার জন্য, ওখানকার ইংরেজদেরকে আকর্ষণ করার জন্য যে তুমি আমাদের এখানে ছিলে আর এখন আমি তোমাদের এখানে এসেছি, তো এসো ভাই, ওয়েলকাম টু ইউ। এতে দোষটা কি? মনে হয় না এটা দোষের? যাওয়াই তো উচিত, সাধুদের যাওয়া উচিত, যাতে আমাদের পরম্পরার প্রসার ঘটে, আমাদের সংস্কৃতির প্রসার হয়। কিন্তু একটা কথা আমার পাকা, বিচার যতই নতুন নিয়ে চলি না কেন, সংস্কার পুরনো নিয়েই চলি। কিন্তু আমি এটাও শুনেছিলাম যে লন্ডনে একটা বাথরুমে আপনি আটকে গেছিলেন অনেকক্ষণ ধরে। এই খবর জানি না কোথা থেকে খুঁজে পান আপনারা। আমি গ্রামের মানুষ তো, প্রথমবার যখন লন্ডনে যাই 9 ঘন্টা উড়োজাহাজে করে, পুরো সংকোচের সাথে ছিলাম, কিছু উল্টোপাল্টা আমি না খেয়ে ফেলি, গন্ডগোল না হয়ে যায়। ইংরেজি জানি না আমি কিভাবে কাজটা চলবে, এটা একটা নতুন ঝামেলা। ইংরেজিতে একটা সেন্টেন্স শেখা, একটা সেন্টেন্স দিয়ে আমি পুরো দেশে ঘুরে বেরিয়েছি। I can not speak in English, but I can understand your feelings. যেই আমি লন্ডনে নেমেছি, তো হিথরোতে একটা জায়গা আছে বেম্বলি। তো বেম্বলিতে একজন চেলা নিতে আসে, ফুলমালা পরায় আমাকে আমার আশীর্বাদের, তারপর আমাকে রুমে নিয়ে যায়। মহারাজ, এটা হলো রুম। তো আমি দেখেছি যে প্রথমবার আমি লন্ডনে এসেছি, প্রথমবার বিদেশে, প্রথম যাত্রা ছিল আমার বিদেশে। তো আমি বাড়ি দেখি, ওখানে কাঠের বাড়ি ছিল, বেশ ভালোই লাগে, সুন্দর করে নিচে কার্পেটটা বিছিয়ে, মোটা গদি, খুব ভালো লাগে আমার। তখন ঠান্ডাও ছিল। আমি ভাবি স্নান ধ্যান করার পর খাবারটা খেয়ে নেব। যেই কাপড়গুলো আমি ভেতরে গেছি, আমি তো বেশ অবাক। আরে এখানে তো কোনো কলই নেই দেখছি। আমি খুব টেনশনে পড়ে গেলাম, কাপড়ও খুলে ফেলেছি, কিভাবে যাই। তো তোয়ালটাকে জড়িয়ে নিয়ে আমি এভাবে নাগা বাবা হয়ে বাইরে চলে যাই, যে বালতিই নেই ওখানে, মগও নেই দেখছি। আরে আমি তো গ্রামের মানুষ, বিদেশে তো শুধু টিস্যু পেপারই থাকে। এখন ঝামেলায় ফেঁসে গেছি আমি। আচ্ছা, কল দেখতে পেলে তো কাজ হতো, ভেতরে তো দেখতেই পাচ্ছি না আমি। কিন্তু সমস্যা কোথায়, যে জল বেরোনোর নেই, আর এই টেনশন প্রায় 30 মিনিট মাথা খাটানোর জন্য আমি আটকেই যাই। মনে হচ্ছিল যে যজমানের বাড়ি পুরো হয়নি, অর্ধেক বানিয়ে ঢুকিয়ে দিয়েছে আমাকে।
তো তারপর যে সুইচটা ছিল সেটা আমি দেখতে পাই বাটন আছে মানে কিছু না কিছু ঝামেলা এখানে একটা রয়েছে। যেই বাটনটা আমি টিপে দিয়েছি তো অমনি শাওয়ার উপরে ছাদ থেকে জল নিচে পড়ে, গরম পড়ে, তো হাতটা আমার জ্বলে যায়। তো মনে হলো যে গরম যখন আছে ঠান্ডাও হবে ফের। হ্যাঁ। তো তারপর যা হোক করে স্নান টান করে বাইরে বেরোই। তারপর যজমান বলে, গুরুদেব কোনো অসুবিধা হয়নি তো? একটুও সুবিধা হয়নি আমার। তখন ও বলল, কেন? আমি বলি, বাড়িতে তোমার কোটি টাকার 60 টাকার বালতি আর 20 টাকার নল ফিট করাতে পারোনি তুমি। তো তার পরের দিন দেশি ব্যবস্থা আমার জন্য করে দেয়। আর তারপরে আমি যেখানেই যাই না কেন জলের বোতল যেটা প্লাস্টিকের হয় সেটা নিয়েই যাই সঙ্গে। আর বাথরুমে যখন যাই ওটা কেটে রেখে দিই আর কি, আমার যাতে কাজ হয়ে যায়। তো যখন পিৎজা খেতে গেলেন তখন আপনি শকড হয়ে গেছিলেন? পিৎজা, আচ্ছা, আরে আপনার কাছে তো সব খবর আছে। ওখানে আমার প্রবচন ছিল, তো যজমান সব ছেলেরা খুব ভালোও ছিল, বেশ ভাব হয়ে গিয়েছিল ওদের। আর প্রভাব দেখে প্রবচন শুনে তো দরবার দেখে আমি হনুমানজির নাম নিয়ে 2-3 দিন ধরে যেই হনুমানজি লেজটা ঘোরান তো কিছু ইংরেজিও ছিল আমার হয়ে যায়। ওখানকার লোকেরাও চমকে যায় যে ঠিক আছে বাবা তো খুবই ভালো দেখছি। তো গাড়ি এনে একদিন বলে যে চলো লন্ডনে ঘোরাই, আমি কিছু দেখাই। তো ওখানে মহারাজ ছিলেন, তো তিনিও গিয়েছিলেন, ত্যাগীজিও ছিলেন ওখানে। তো উনি বলেন যে আপনাকে আমি পিৎজা খাওয়াবো। এখন আমি তো কোনোদিন খাইনি। তো যেই আমরা নেমেছি ওপরে লেখা ছিল যে পিৎজা হাট। আমি বললাম এতে তো এখানে হাট তো নেই, হাটের আরে হাটের মানে তো কুটির হয় এখানে। আর আমি যখন সাদা মেমকে দেখি পিৎজা, যে ওই পিৎজা প্লেট থেকে খাচ্ছে, সে লম্বা মতো একটা রকম, তো ওই হোয়াইট সাদা আমি দেখি যে ওই পিৎজার উপরে ঢালা হোয়াইট সব দেখছে, মনে হচ্ছে যেন ছোট বাচ্চার সর্দি হয়েছে একটা এরপরে। আরে এইসব আবার কি বলে, এটাই নাকি পিৎজা? আমার তো মনে হচ্ছে ঠান্ডায় ছোট বাচ্চাদের যেমন যখন সর্দি হয় না, হ্যাঁ ভাই ফেরত চলো আমাকে এখান থেকে, এসব আমি আর এখানে খাবো না। এখানে ভগবানের কৃপায় আজ পর্যন্ত অন্যকে তিরস্কার আমি কখনো করিনি। ভগবান আমাকে ক্ষমা করে দিও, অন্যকে আমি তিরস্কার করছি না, কিন্তু আমি আজ পর্যন্ত এই স্বাদ নিইনি না। আমি ওখানে খেয়েছি, আমি মনে মনে আমায় ক্ষমা করে দাও ভগবান, আমি ডাল ভাত খাওয়ার লোক, আমি এসব খাবো না, আমি চললাম বাবা। আর ওখানে অস্ট্রেলিয়াতে ইংরেজি কেমন বলেছিলেন তার একটা এক্সাম্পল এখানে আছে, আমি সবাইকে দেখাতে চাই সেই ভিডিও। Thank you, your family, your business, your work, your relative, all peoples. I'm praying Lord Hanuman and bless for you. Thank you so much. ব্যাস দারুণ, দুর্দান্ত। सही गई, राइट हो गई, हैं? अरे गजब। আরে দারুণ ইংলিশ বলেছেন আপনি। ব্যাস এটাই বুঝে নিন যে এটাই ছিল আমার লাস্ট চান্স। আমার জীবনে একটা দুর্ভাগ্য যে, আর অনেক স্টুডেন্ট এই ভিডিওটা অনেক দেখবে, এই আপনি আপকে আদালতের দেশের জনপ্রিয় এই যে প্রোগ্রাম, এতে কোনো রকম সন্দেহ তো নেই। আমার জীবনে এটা একটা দুর্ভাগ্য না, সেটা তো বলতে পারবো না, তবে একটা অভাব আছে। অনেক জায়গাতেই গেছি, অনেক পড়াশোনা করেছি, আধ্যাত্ম যত গুরুর কৃপা আমি পেয়েছি, একটা অভাব থেকে গেছে, আমি ইংরেজি পড়তে পারি না। সমস্যাতেও পড়েছি, যেমন এই গতবারও আমি নিউজিল্যান্ডে গিয়েছিলাম, তো ওখানকার প্রধানমন্ত্রী দেখা করতে আসেন, খুব টেনশন ছিল আমার। আর 2-3 ঘন্টা ধরে আমি প্রেশারেও ছিলাম যে কি বলবো, ভারতে যে উনি প্রধানমন্ত্রী তিনি তো হিন্দিই বলেন, ভালো কাজ চলে গেছে, এখন এখানে আমি কি বলবো? উনি তো ইংরেজি বললেন যে ওয়েলকাম বাগেশ্বর বাবা, ওয়েলকাম। তো আমি বললাম থ্যাংক ইউ। আর আমি আর কি বলবো, আমি তো এইটুকুই জানি। আর শেষে আমি এটা বলেছি যে সরি ভাই, আই ক্যান নট স্পিক ইন ইংলিশ বাট আই আন্ডারস্ট্যান্ড। তো আমার জীবনে আমি এটাই বলবো, যে ভুল করেছি সেটা অন্যরা যেন না করে। পড়াশোনা খুব জরুরি। আপনার বাচ্চাদের কাপড় দিন বা না দিন, সম্পত্তি দিন বা না দিন, ওদের শিক্ষা অবশ্যই দিয়ে দেবেন। আপনি বাচ্চাদেরকে শিক্ষাটা দেবেন। হতে পারে আপনি বড় ঘরে মেয়েকে বিয়ে দিতে নাও পারেন, বড় বাড়ি ছেলেকে আপনি নাও দিয়ে যেতে পারলেও, যদি শুধু শিক্ষাটাই নিয়ে ছেলে মেয়েদেরকে আপনি দিয়ে যেতে পারেন, তবে সংস্কার দিয়ে যেতে পারবেন, তাহলে বাড়িতে না থাকলেও শিক্ষার জোরে বাড়ি সে নিজেও বানিয়ে ফেলবে আর গাড়িও বানিয়ে ফেলবে। এর মানে এটা নয় যে আমি শিখতেই পারি না, শিখতে পারি। এর মানে এটাও নয় যে আমি ইংরেজি শেখার কোনো বাসনা নেই, দুটোই আছে। কারণও আছে, আমাদের হিন্দুত্বের প্রচার হওয়াটা উচিত। আমি তো এটাও শুনেছি যে মরিশাসে যখন আপনি গিয়েছিলেন তো প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে, সেখানেও ইংরেজির অসুবিধা ছিল, তো আপনি ওনারও ঠিকুজি বার করেন?
হ্যাঁ, ওখানে মরিশাসে গিয়ে ওখানকার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দুজনকেই প্রথমে তো এমনিই গিয়েছিলাম। তারপর মনে হলো যে আমাকে দেখা করতে হবে। একজন চালা ছিল, বলল, "গুরুজি আশীর্বাদ করতে হবে আপনাকে। আমি তো ফ্রি রয়েছি। নিয়ে চলে এসো আমাকে।" কিন্তু মাথায় ছিল কিভাবে যে হবে, ভগবানের কাছে প্রার্থনা, হনুমানজির কাছে আমি নিবেদন করি কৃপা করে আমার সম্মানটা বাঁচিও। তো গুরু মহারাজকে প্রণাম প্রার্থনা করি। উনি অদ্ভুতভাবে মুখ রক্ষা করেন আমার। তো প্রথমে তো ১৫ মিনিট টাইম দেওয়া হয়েছিল ওনাকে। ওনার পিএ বলে আমাকে ৩০ মিনিট দিলাম। ১৫ মিনিট কথা বলতে চান। কিছু বিষয় ভারতের পক্ষ থেকে, সংস্কৃতির পক্ষ থেকে। আপনি যা বলতে চান আপনি বলুন না। আমি নিজের কথা রাখতে যেয়েই পৌঁছেছি। ওনার প্রশ্ন ছিল, ট্রান্সলেটের মধ্যেও ছিল, প্রশ্ন করেছেন যে কেন আমি আগেই তালিকা বানিয়ে তো রেখেছিলাম। কারণ আমার তো ভাই ইজ্জত, সম্মান এসব তো চাই। দিয়েছে ১৫ মিনিট, এতে তো হালুয়া হবে। ১৫ মিনিট তো এটাই বুঝতে পারবো যে কি বলছে, আমি কি বলবো। এখন যে কি বলি বুঝতে পারছিলাম না। ইঞ্জিন গরম হতেই ১-১.৫ ঘন্টা লেগে যায় আমার। তারপরে আমি আবার হনুমানজির নাম নিই, আমার গুরু ভগবানের। উনি মুখ রাখেন সন্ন্যাসী বাবা। ২-৪টে কথা সংক্ষেপে আমি হিন্ট দিয়ে দিলে সেগুলো বেশ ঠিকঠাকই বেরিয়ে যায়। আর যে ট্রান্সলেটর ছিল তাকে আমি বলি যে এরকম, এরকম গন্ডগোল আছে, একবার বলে দাও। এমন, এমন হবে এখন। ঠিকুজি বানানোর যোগ্যই নয়। যেখানে এটুকু বলেছি উনি ইংরেজিতে সবাইকে বলেন যে সিকিউরিটি, সিকিউরিটি, গো, 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 গো। আর দরজা বন্ধ করে ট্রান্সলেটর আর আমি আর উনি ১.৫ ঘন্টা বসি আর খুব ভালো চা খাওয়ান, ২ বার জল খাবার খাওয়ান। আমি মনে, মনে বাবাজিকে বলি, জয় বজরঙ্গ বলি। তো তো যে ট্রান্সলেটরটা ছিল সে খুব খুশি হয়ে যায়। বলে, এই প্রথমবার আমি জানতে পারলাম যে সাহেবের এত গোপন কথা রয়েছে। তো খুব আনন্দ হয়েছিল। এমনই আমাদের তো হনুমানজি। বজরংবলীর সাথে দুবাইতেও দেখা হলো? হ্যাঁ, হ্যাঁ। মাস্কাট গেছি, ওমানে গেছি, ওখানেও পেয়েছি, দুবাইয়েও পেয়েছি। আর দুবাইয়ে ওখানকার এক কালচার মিনিস্টার আছেন, শেখ নায়ান, ওকেও পেয়েছি। হ্যাঁ, ভারতে সমস্যা আছে। ভারতে মনে করে যে আমি মুসলমানদের বিরোধী। কিন্তু যেখানে প্রকৃত মুসলমানরা থাকেন তারা তো সবাই রেড কার্পেট বিছিয়ে আমাকে স্বাগত জানায়। কারণ আমি মানুষটা খুব ভালো। তো এখন আপনি পড়ার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি যেতে চান, পিএইচডি করতে চান? ঠিক খবর এটা। আমার উদ্দেশ্য হলো জীবনে ছাত্র হয়ে থাকাটা উচিত, পড়াশোনায় থাকা উচিত। আর যে কাজ আমি করে যাচ্ছি সেই কাজে হনুমানজির কৃপা আর গুরুর প্রসাদ আছেই। আগামী দিন আমি সব যুবকদেরও এটাই বলবো যে কোনো বয়সে পড়াশোনাটা করা যায়। কোন বিষয়ে পিএইচডি করবেন আপনি? পিএইচডি আমার লক্ষ্য। আর কেমব্রিজ বা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। আর ভূতের ওপর। আহ, এটা শুনে আপনারা খুব হাসবেন। একটা বিষয় শুরু হয়েছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও, কেমব্রিজেও এবং আমেরিকার অনেক ইউনিভার্সিটিতেও একটা বিষয় হলো প্যারানরমাল। প্যারানরমাল বলে একটা সাবজেক্ট শুরু হয়েছে ওখানে। প্যারানরমাল মানে অদৃশ্য শক্তি, ভূতের সম্বন্ধে জানা। বুঝেছেন? আমার কাজই হলো এটা, ভূতেদেরকে তাড়ানো। এই দেশে প্রচুর লোক আমার উপর আঙুল তুলে দেয়। এই দেশের অনেক মানুষ আমাকে লাঞ্ছনা করে যে অন্ধবিশ্বাস আমি ছড়িয়ে দিই। আর বিশেষ করে মহারাষ্ট্রের অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির কিছু সদস্য আমার উপর আঙুল তুলেছিল। তো সেই দিনে আমি ঠিক করে নিয়েছিলাম এবার প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসবো আর তথ্যের সাথে আমি কাজকর্ম করব। এখন গুরু দ্বারা জ্ঞান দিয়ে কাজটা করেছি, বিজ্ঞানকে যুক্ত করে, পিএইচডি করে, প্যারানরমালের উপরে কাজ করে মানুষের নেতিবাচকতা আমি দূর করব। কিন্তু আজকাল অনেক মানুষ যখন আপনার বিদেশ যাত্রা দেখে, আপনার গাড়িগুলো দেখে, তারা বলে যে আপনি এখন ধনীদের গুরু হয়ে গেছেন, গরিবদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বাবা, গরিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে আমি তো বাঁচতেই পারবো না। কারণ আমার জীবনই দারিদ্র। এখনো সেটাই আছে, কালও সেটাই থাকবে। যতদিন বাঁচবো যেমন কাল ছিল ঠিক সেরকমই থাকবে। হ্যাঁ, মানুষ দেখা করতে আসে তো কিছু অসুবিধা অবশ্যই থাকে। আমি কখনো আমার জীবন আমি সেটা বদলাইনি। এখনো সেই মেয়েদেরই আমি বিয়ে করাই যাদের মা বাবা নেই আর যারা দিনহীন। আজও ভান্ডারা করি যাতে সবাই খেতে পায়। এখনো বাগেশ্বর ধামে আমি থাকি। ১৮ ঘন্টা ধরে জেগে থাকি। প্রত্যেকের সঙ্গে আমি দেখা করি। আর ভিড় যখন বেশি হয়, বেশি জনের সঙ্গে হয় না, কিন্তু যতজনই হোক আমাদের তরফ থেকে খাবার, অনেক সময় আমরা খাবার খাই না, কিন্তু মানুষের সেবা করে আমরা ছাড়ি না। যেটা আমরা আজও ছিলাম সেটা আমরা কাল থাকবো। রামকেও বলতে ছাড়েননি, আমি তো একজন সাধারণ মানুষ, আপনারা ছাড়বেন আমাকে? দেখুন, অখিলেশ যাদবের কথা শুনছিলাম, উনি বলছিলেন যে যদি বাগেশ্বর বাবার প্রবচন করাতে হয় তাহলে ৫০ লক্ষ টাকা খরচ করতে হবে। গরিব মানুষের তো এত ক্ষমতাই নেই ওর প্রবচন করানোর। আমি ওনাকে নিবেদন করতে চাই যে আবকি আদালতের মাধ্যমে যে
যে দক্ষিণাটা আমি নিই এতে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু যতটা ওর ততটা আমি এখনো পাইনি। ওকে আমি বলবো যে ও শ্রদ্ধায় যদি আমার প্রবচন করাতে চায়, আমি ওর গ্রামে যেখানেই বলবে আমি সেখানেই চলে আসবো। টেন্টও আমি নিজে আনবো, সাউন্ড আমি নিয়ে চলে আসবো। যজমান কিন্তু ওকে হতে হবে, 1 টাকাও দক্ষিণা আমি নেব না, ও প্রবচন শুনে চলে যাবে। আদিবাসীদের কথায়, আদিবাসীদের জায়গায় গিয়ে আমি ওদের যজমানকে বানিয়ে নিজের টেন্ট লাগিয়ে নিজের সাউন্ড লাগিয়ে আমি প্রবচন করেছি। তার প্রশংসা উনি কখনো করেছেন আজ অব্দি? আমি আজ হ্যাঁ দক্ষিণা নিই, 2টো বাধ্যবাধকতা আছে। যে কারণে একটা, ক্যান্সার হাসপাতালের জন্য আমাদের জায়গা খুব পিছিয়ে পড়া, ওখানে ভীষণ দরিদ্র মানুষ আছে, আর মানুষ বিশ্বাসের নামে ধর্মান্তরণ করানো হয় ওখানে। তো আমি চাই মন্দির বানিয়ে নয়, বরং হসপিটাল বানিয়ে মরবো, বুঝেছেন? দ্বিতীয়টা, অন্নপূর্ণা ভান্ডারা। দেখুন, আমার 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 বাবা তো মুখ্যমন্ত্রী ছিলেন না, তাই ব্যবস্থা চালাতে হলে তো দক্ষিণা তো লাগবেই। কেউ শ্রদ্ধার সাথে দিয়ে দেয় তো আমি তাকে বারণ করি না, কিন্তু যদি কোনো এই দেশের ব্যক্তি এত বড় মনের হয়ে থাকে, যার ইচ্ছা একবার জেগে উঠবে আমার ক্যান্সার হসপিটাল এবং অন্নপূর্ণা সেবার দায়িত্ব সে নিজে নিয়ে নেবে, আর সেটা করতে তৈরি থাকবে, যে তখন আমি আপকি আদালতে বুক ঠুকে এটা বলে দিতে পারি যে হনুমানজি নিয়ে এসেছেন, ওনার শপথকে আমি বলে দিচ্ছি যতদিন আমি বাঁচবো 1 টাকাও নিজের পকেটে আমি নেব না, তাকে দিয়ে দেব। ব্যাস এই 2টো শর্ত আমার পূরণ করে দিক, আমার কোনো কামনা থাকবেই না। আমাদের ভজন, আমাদের কথা, আমার প্রবচন কখনো টাকার জন্য একেবারেই নয়। হ্যাঁ, কেউ দিলে তো সদুপযোগ লাগানোর প্রেরণা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তাতে মন্দটা কি? এই দেশে যারা নাচানাচি করছে, কোটি টাকা নেয়, নেতারাও তো নিজেদের বেতনটা নিয়ে নেয়, ঘুষখোর তো আলাদা করে নেয় তারা। দেখুন, ধোয়া তুলসী পাতা কেউ নয়, কিন্তু দক্ষিণা নিয়ে যদি কোনো মেয়ের বিয়ে দিয়ে দেয়, দক্ষিণা নিয়ে যদি ভান্ডারা করাই, দক্ষিণা নিয়ে যদি ক্যান্সার হসপিটাল বানাই, তাহলে আমি মনে করি সেটা সৎ কাজ। এই দেশের প্রত্যেক ব্যক্তির সেটাই করা উচিত। আপনি এত সুন্দর কথা বললেন, এবং সত্যি প্রত্যেকের এটা করা উচিত। দান দক্ষিণে যদি ব্যবহার করা হয় মানুষের শিক্ষায়, চিকিৎসায়, তার চেয়ে ভালো কিছুই হয় না। এখন আমি একটা ব্রেকের জন্য থামবো, আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন আর অভিযোগের আরো এক পর্ব। একটি মেয়ে একটি শের লিখেছে, তু হ্যায় তো দিল ধড়কতা হ্যায়, তু হ্যায় তো মেরি আস জাগতি হ্যায়। আরে চুপ করুন আপনারা। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে বাগেশ্বর ধামের প্রধান পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মানুষদের বিপথে চালনা করেন। আমি আপনার প্রবচন শুনেছি, সেখানে অনেক বেশি সংখ্যায় ইয়াং ছেলেমেয়েরা থাকে। আপনি ওদের বলেন যে সংসার কিভাবে শুরু করতে হয়, গৃহস্থালী কিভাবে শুরু করবে। এখন আপনি তো ঘোড়া চড়েননি, বর সাজেননি, বিয়ে করেননি, তো কিভাবে আপনি ঘর গৃহস্থলীর উপদেশ দেন? অন্যের অভিজ্ঞতা দিয়ে। কেউ নিজের বরযাত্রী না গেলে তার মানে থোড়ি যে সে বরযাত্রী যেতেই চায় না। অন্যের তো গেছেন, তাই না? অন্যকে ঘোড়া চড়তেও দেখেছেন, অন্যকে সংসার করতেও সে দেখেছে, ভাঙতেও দেখেছে তাকে। মানুষ আমার কাছে কাহিনী এসে বলে, আমার কাজই তো হলো স্টোরি শোনা আর শোনানো, তাই না? আমি শুনিও নি অন্যের ঘটনা, অন্যদের দুঃখ দুর্দশা শুনি, মলম লাগিয়ে দিই তাকে একটু, তারপর আমার তরফ থেকে তাকে এনার্জিও দিয়ে দিই, আশীর্বাদও দিয়ে দিই। যখন আমি অন্যের অবস্থা দেখে নিই, তখন আমি তার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে, জরুরি নয় তো যে মদ খেয়ে জানতে হবে যে নেশা কতটা সরে, তাই না? কেউ খেয়ে উল্টোয়, তখনই বুঝে নেওয়া উচিত যে এইভাবেই নেশাটা হয় আসলে। আমি দেখেছি যে অনলাইনে কেউ বিয়ে করে নিল, তাকে আপনি পরামর্শ দিলেন যে ভবিষ্যতে কি করতে হবে। হ্যাঁ, একটা ঝামেলা হয়েছিল সেটাতে, যে একজন জজমানের বাড়িতে আমি গিয়েছিলাম, যে ভারতের খুব নামী একজন মানুষ, আর তার বাড়িতে আমি উঠেছিলাম, ওপরের তলায় আমি ছিলাম। তো উনি বললেন যে সকাল সকাল আপনার আজ্ঞা হলে পণ্ডিত মশাই এসেছেন, তো আমি একটা বিবাহ সম্পন্ন করে আসছি। বলি যে কার? না, ওই জজমানের ছেলে, তো করে দাও। যেই আমি নিচে নেমেছি চাটা খাওয়ার জন্য, আমি বললাম যে কি ভাই, কোথায় বরকনে? হ্যাঁ, তো বলে যে ছেলে তো এখানেই রয়েছে আর মেয়ে তো বিদেশে রয়েছে। বলি বিয়ে কখনই হলো? বলে এখন। এখন কি হবে? আরে অনলাইনে। বলি বেটা অনলাইনে কিভাবে হলো? বলে আরে ভিডিও কলে।
আমি বলি আশ্চর্য, বলি ভাই এটা কিরকম সিস্টেম? বলে এখানে আগুন জ্বালিয়েছে, ওখানে আগুন জ্বলছে, ওখানে ঘুরিয়েছে, এখানে ছেলে 7 পাকে নিয়েছে, ওখানে মেয়ে 7 পাকে নিয়েছে। মানে খুব ভালো, ফিল্ম কেটে ছেলেও ডেকে আনো আপনারা তাহলে। হ্যাঁ আর হ্যাঁ এখন এখন তখন আমি ওনাকে ভীষণ বকি যে এটা আমাদের শাস্ত্রীয় পরম্পরার বিরুদ্ধ, সনাতনী পরম্পরারও বিরুদ্ধ রয়েছে। ঠিক আছে, কোনো বিশেষ অসুবিধা ছিল হয়তো, বলে 6 মাস বাদে ভিসা হয়ে যাবে, তো 6 মাস অপেক্ষা করো, যখন তুমি 20 বছর পর্যন্ত থাকতে পেরেছো 6 মাসও থাকতে পারতে, কি এমন অসুবিধা ছিল? তো এটাই আমার বলা উচিত ছিল যে এই কাহিনীর পেছনে যে সারাংশ সেটা হলো নিজের সংস্কৃতি ভোলা উচিত নয়। এত ব্যস্ততার যে জীবনটা রয়েছে এই ব্যস্ত সময়ে ভোলা উচিত কখনোই নয়। হিন্দুত্ব পরম্পরা ভুললে চলবে না। এখন আপনার এইসব কথা শুনলে না মেয়েরা বলে আপনি সত্যি ভেরি কিউট। একটা মেয়ে তো বলেছিল যে ইউটিউবে আপনাকে দেখে আমি লজ্জা পেয়েছি। দূরে থাকতে হবে, রাখি উৎসবের দিন এসো আপনারা, ঠিক আছে? ওকে ওকে দেখলে তো আমি তো चोर को खांसी और साधु को दासी फांसी लगवाती है। সেই জন্য দূরে থাকা উচিত। যত দূর ডিস্টেন্স তত ভালো, সবার প্রতি সম্মান। আমি যেমন সেরকমই। আর সুন্দর লাগা তো কোনো বাজে ব্যাপার নয়। একটি মেয়ে একটি শের লিখেছে, তু হ্যায় তো দিল ধড়কতা হ্যায়, তু হ্যায় তো মেরি আস জাগতি হ্যায়। আরে চুপ করুন, এটা খুব ঝামেলা হয় জানেন তো। এইসব সাইডে ঝামেলা চলতেই থাকে। হ্যাঁ, মানুষ না জানি কি কি বলতে থাকে। আমার পরে তো ভগবানের অনেক দয়া, আমার ভগবানের উপর দয়া রয়েছে, ভগবান বাঁচায় বাঁচিয়ে রাখুক। আমার এমন বুদ্ধি দিন যে আমার কারণে হনুমানজির কাছে এটাই প্রার্থনা যে সন্ন্যাসীর বাবার কাছে আমাদের কারণে হিন্দুদের বদনাম যেন না হয়, এমন কুবুদ্ধি যেন ভগবান আমাকে না দেয়। কিন্তু আপনিও তো বলেন না যে আঁখো কো আদত হো গই তুমহারি। হ্যাঁ, ওটা হনুমানজির জন্য বলেছি, কোনো মেয়ের জন্য বলিনি। হ্যাঁ আচ্ছা, এত যে শেষ শায়রি আপনি পড়েন সে সবই কি হনুমানের জন্যে? হ্যাঁ, আমি তো ওর প্রেমেই পাগল। নিজের গুরুকেও প্রেম করি আমি, ওর জন্য পড়ি, এতে কোনো দোষ নেই। দেখুন, এই দেশে দুজন আছেন যাদের কারোর সঙ্গে দেখা হলে প্রশ্ন শুনতে হয়, ভাই আপনি বিয়ে কবে করবেন? এক সালমান খান আর এক আপনি। আমি আমার নতুন উত্তর এটাই যে খুব তাড়াতাড়ি আপনাকে কার্ডটা পাঠাবো। কার্ডই দেব, করতে তো হবেই। কিছু স্বপ্ন আছে যা জেগেই আমি দেখে নেব, ঘুমিয়ে তো নয়। হাসপাতালের স্বপ্ন, হিন্দু রাষ্ট্রের স্বপ্ন, হিন্দুদের জাগানোর স্বপ্ন, যুবকদের সাত্ত্বিক বানানোর স্বপ্ন, নেশামুক্ত রাষ্ট্র বানানোর স্বপ্ন, এই দেশে তরোয়ালের বিপ্লব নয় বিচারের বিপ্লব আনার স্বপ্ন। এইসব স্বপ্ন আমার কাছে, এগুলো আমি খোলা চোখেই দেখে নিয়েছি। আগে আমি এগুলো করতে চাই। গৃহস্থ জীবনে মা বাবার আজ্ঞায় আমি যেতে চাই, এবং কিন্তু খারাপও তো নেই, যাওয়াই তো উচিত, দোষ নেই। কালকের দিনে সন্ন্যাস নিয়ে ফের গৃহস্থ হলে তখন পাপ হবে। গৃহস্থ হয়ে সন্ন্যাস নেওয়াটা মর্যাদার বাইরে। দেখুন, বিয়ে তো করতেই হবে, কারণ নরেন্দ্র মোদী আপনার কুণ্ডলী দেখে দিয়েছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী বাবু খুব সরল উনি, অদ্ভুত। ওনার সঙ্গে যে আমি যখন দেখা করি, অভূতপূর্ব আর অদ্ভুত ওনার প্রজ্ঞা রয়েছে, মেধা, আর ভারতের ভবিষ্যৎ বোঝার খুব অদ্ভুত ভগবত কৃপা আছে ওনার ওপর। আর আমাদের সবার প্রধানমন্ত্রী উনি, এই দেশের প্রধানমন্ত্রী, তো আপনারও প্রধানমন্ত্রী। এটা গৌরবের কথা যে আমরা এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দেশকে গতি প্রগতি সেই গতির সাথে পৌঁছে দিচ্ছেন এখন যেন বুলেট ট্রেন। এটা তো আপনি আশ্চর্য ঘটনা করেছেন যে রাষ্ট্রপতিও এবং প্রধানমন্ত্রীও দুজনেই বাগেশ্বর ধামে এসছেন, যার আগে নকল ভিডিও ঘুরত। এটা ভগবানের কৃপা, বালাজির। এটা আমার কোনো প্রভাব নয়, হনুমানজির প্রভাবে, ওই মাটিটার প্রভাবে, গড়া গ্রামের মাটির প্রভাবে, বুন্দেলখণ্ডের প্রভাব, বাগেশ্বর হনুমানজির প্রভাব, এবং প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে একটা বড় ভিশনারি আছে, যার কারণে এসব সম্পন্ন হতে পেরেছে, এবং সেই কারণেই এসব হতে পারছে। বালাজি কৃপা করেছেন ছোট্ট একটা গ্রামে। 3 দিনের মধ্যে 23 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এসেছেন ক্যান্সার হসপিটালের ভূমি পুজো করতে, আর 26শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্র মহোদয়া পৌঁছান মেয়েদের বিয়ের জন্য। তো যে পুণ্যের কাজ রয়েছে, যে সেবাকর্ম চলেছে, তো সেই কাজেতেই চলছে। বালাজি দর্শন করে ওর প্রভাবে এসেছেন, আমার নয়। মনে আছে গতবার যখন আপকে আদালতে এসেছিলেন, আপনাকে বলেছিলাম যে মোদিজির নকল ভিডিও ঘুরছে বাগেশ্বর ধামে আসার। এখন তো রিয়েল হয়ে গেছে। এখন মানুষ তো বানিয়ে দেয়, যা ইচ্ছে চালাতেই থাকে। আমি তো খুব বিরক্ত এইসব থেকে। ওরা তো রোজ আমার বিয়েও দিয়ে দিচ্ছে, আর রোজ কোথাও সাপ বানিয়ে দিচ্ছে, কোথাও বাঁদর পাঠিয়ে দিচ্ছে, যা ইচ্ছে করে দিচ্ছে। ক্লান্ত হয়ে পড়েছি, প্রতিবার আমার পাত্রী বদলে দিচ্ছে।
আর এত বিরক্ত লাগে, কখনো বলে দেয় যে বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে, কখনো বলে বাবা এটা করেছে, কখনো বলে বাবা বিদেশে গিয়ে ফেঁসে গেছে, খুব খারাপ ফেঁসেছে বাগেশ্বর বাবা, এমন বানিয়ে বানিয়ে বুঝতে পারি না কেন আমি কিসে ফেঁসেছি ভাই। দেখুন, আর এসব তাই- এআই দিয়ে বানানো হয়। হ্যাঁ, এআই তো বানায়, সব প্ল্যান্টেড লোক লেগে গেছে ভিউ পাওয়ার চক্করে। তো কিছু বিদেশি শক্তি লেগে রয়েছে যারা লাগাতার হিন্দুত্ব যে সনাতন পরম্পরা চলছে না সেটাকে ড্যামেজ করার জন্য, ছবিটা খারাপ করার জন্য। এতে কিন্তু আমার সেরকম কিছু যায় আসে না, নিজের কাজ করে যাচ্ছি। हाथी चले बाजार कुत्ते भौंके हजार। জনতা থেকে দু একটা প্রশ্ন। আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আসলে পুরো দেশই এটা জানতে চায় যে আপনি বিয়ে কবে করবেন, আর আপনি একজন মেয়ের ভেতরে কি কি কোয়ালিটিস দেখবেন বিয়ে করার আগে। সবাই কিন্তু খুব এক্সাইটেড। গাড়ি কিনতে গেলে কোয়ালিটি তো দেখতেই হবে, তাই না? আর বিবাহ একটা সম্বন্ধ, আর সম্বন্ধে কোয়ালিটি একেবারেই না, সংস্কার চাই। কোয়ালিটি আমি দেখি না, আমি সংস্কারটাই দেখি। আমার যে স্ত্রী বা ওয়াইফ নয়, আমার অর্ধাঙ্গিনী চাই, যে আমাদের পরম্পরা নিয়ে চলবে, আমার মা বাবার সেবা করবে। আমি নিজের মা বাবাকে সেবা দিতে পারিনি, সেটা ও দেবে। আমাদের পরম্পরাকে নিয়ে এগোবে, আমার সাধন ভজনের পথে বাধা নয়, সাহায্য করবে। আর দ্বিতীয় কথা, সম্পর্ক রাখার জন্য কোয়ালিটির কথা আসা উচিত নয়। আজ এই দেশে যত তালাক বিচ্ছেদ হয় তার পেছনে যদি কেউ প্রশ্ন করে, একজন ধর্মগুরু হিসেবে সব থেকে বড় কারণ, বিবাহ বিচ্ছেদের সব থেকে বড় কারণ হলো এটাই, আজকাল লোক সৌন্দর্য বেশি দেখে, বুদ্ধিমত্তা কম দেখে। কেউ আমায় বলেছে যে বাগেশ্বর সরকার হনুমানজির ভক্ত। যতক্ষণ হনুমানজিকে ভক্তি করবেন বিয়ে হবে না, কৃষ্ণকে ভক্তি করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভগবানের কৃপায় 7ই নভেম্বর থেকে 16ই নভেম্বর আমি পদযাত্রা করতে যাচ্ছি দিল্লি থেকে বৃন্দাবন। এটা তো আছে, এমন নয়। সাধনায়, হনুমানজির সাধনায় এমন জায়গা বর্ণনা রয়েছে আছে যে মহাপুরুষদের কাছে শুনেছি আমি, তাই বলছে যে হনুমানজি যখন সিদ্ধি পাচ্ছেন, তো একটা খাম্মাম জেলার দক্ষিণে একটা মন্দির আছে যেখানে হনুমানজি পত্নীর সাথে আছেন, সূর্যপুত্রী সুবার চলার সাথে দক্ষিণ ভারতের হনুমানজি বিরাজমান। তো বর্ণন পাই যে আমি এক দুটো জায়গায় পড়েওছি, আর হনুমান পর্বে কথাটা আমি পড়েওছি, সেখানে এই বর্ণনা পাই যে সূর্য ভগবান যখন শ্রী হনুমানের সাধনা নিচ্ছেন তখন একটা সিদ্ধি এমন ছিল যে বিবাহিত ব্যক্তিকেই দেওয়া যেতে পারে। হনুমানজি বলেন যে আমি তো নিষ্ঠাবান ব্রহ্মচারী, তখন বলেন যে আপনার ব্রহ্মচারী খণ্ডন হবে না। সূর্য ভগবান বলেন আমার পুত্রী আছে, ও তপস্বিনী, শুধু এই সিদ্ধি পাওয়ার জন্য বিবাহের পরম্পরাকে মানা হবে, আর আপনি আপনার পরম্পরা চালু রাখবেন। কেবল সিদ্ধিপ্রাপ্ত করার জন্য আপনাকে এই যে বৈবাহিক পাণিগ্রহণ সংস্কার আছে করতে হবে, আর সেখানে আজও ভগবান পত্নীর সাথে বিরাজমান। এর মানে তো এই নয় যে আমি এই কথাটাই কোট করছি, এটার মানে হলো যে হনুমানজির সাধনায় এমন কোনো বন্ধন নেই যে আপনার বিবাহ করা উচিত নয়। হ্যাঁ, এটা মান্য যে এক স্ত্রীব্রতধারীকেও বলা হয় বাল ব্রহ্মচারী। আমি তো এর অর্থ এমন ভাবছি যে বিয়ের কার্ডটা খুব তাড়াতাড়ি পাবো। আগে তো হাসপাতালের উদ্ঘাটনটা হয়ে যাক, তারপর না হয়। এই যে আপনি এত অদ্ভুত জামাকাপড় পরেন, এত রং বেরঙের জামাকাপড় পরেন, আপনার ফ্যাশন ডিজাইনারটা কে? আপনার কি পোশাক নিয়ে সমস্যা রয়েছে? আপনি এত বয়ান, এত সুবিচার, এত সৎবিচার, এত কথা, এইসব তো দেখছেন না, শুধু বস্ত্র দেখতে পাচ্ছেন, তাই তো? বেশভূষা খুব জরুরি, বেশভূষায় জীবন পরিবর্তিত হয়, বেশভূষার অনেক প্রভাবও থাকে। আমি তো এটাও বলবো যে যুবক বাচ্চাদের সপ্তাহে অন্তত একদিন ভারতীয় বেশভূষা তো পরা উচিত। আর আমি যে ভারতে আমি থাকি, অনেক সময় আমার সেই ছেলেমেয়েদের খুব করুণা হয় যে ইংল্যান্ডের কাপড়ের নিশানা লাগা, ইংল্যান্ডের পতাকাওয়ালা টি শার্ট পরে চলে আসে তারা, নানান দেশের পতাকাওয়ালা টি শার্ট পরে এখানে যাদের পূর্বজরা আমাদের দেশে রাজ করেছে তাদের ফ্ল্যাগ লাগানো টি শার্ট পরে চলে আসে, আর নিজেদের তিরঙ্গা পড়তে লজ্জা লাগে লোকেদের। হ্যাঁ, ভারতীয় পরিধানে তারা তারা ঠিকই পরে, কিন্তু সম্পূর্ণ পরে, এবং ভারতীয় পোশাক ধুতি কুর্তা যা আমাদের পরম্পরা সেটাই পরি। আর থাকলো রঙের কথা, আমি রঙিন মেজাজের মানুষ নয়, রঙিন কাপড় পরার মানুষ শুধু। তার মানে ওনার তো আপনার কাপড় খুব ভালো লেগেছে। হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল ড্রেস ডিজাইনারটা কে? যে দিয়ে দেয় আমি সেটা পরে নি। আপনি শ্রদ্ধা থাকলে আপনি বাগেশ্বর ধামে একজোড়া পাঠিয়ে দেবেন না?
শুধু কাপড় নয়, আপনি যে গালি দেন সেগুলো তো একটা স্টাইল থাকে। এই ঠটরিকে বাড়ে, নাকাট্টা, মুসলচন্দ এসব কোত্থেকে আনেন? গ্রামের মানুষ, গ্রামে তো এগুলোই চলে। আমাদের ওখানেও ইংরেজি তো ছিল, তাই না? আমাদের ওখানে মায়েরা যখন রেগে যেতেন না, তখন এগুলো গালি নয়, আশীর্বাদ। এটার তো, মানে কি? যেমন নাকাট্টা, মুসলচন্দ এসবের মানে কি? জানতে চাইবেন না এখন? এখন আমি কি সারা ভারত আমাকে ঘুরতে হবে, তাই না? কোথাও কারোর মাথা খারাপ হয়ে গেল তো আমরা বলি নাক কাটা, এর মানে জানলে বিপদ হয়ে যাবে কিন্তু, তাই না? তো এইসব আমি কিছু গোপন জিনিসই থাকা উচিত মনে করি। আরো একটা প্রশ্ন আগে নিতে পারি? জিজ্ঞাসা করুন। হ্যাঁ। আমার আপনাকে একটাই কথা জিজ্ঞেস করার, আপনার চেহারায় যত লালি, এত গ্লো আছে, এর পেছনে রহস্যটা কি? সাত্ত্বিক আহার, শুদ্ধ খাবার, সাত্ত্বিক আহার, আর সবথেকে বেশি স্মাইলিং ফেস, এবং দ্বিতীয়ত পবিত্র বিচার, নো মাইন্ড মেডিটেশন, আর সবথেকে ভালো আমি যা কিছু করি খুব ডিপ হয়ে করি। শুলেও 2 ঘন্টা বা 3 ঘন্টা শোবো, কিন্তু এতটাই ডিপ শোবো যে শুধু শুয়েই থাকবো। খাবার খাওয়া মানে শুধু খাবারটাই খাবো, শুধু খাবারটাই খাবো। আমার মনে হয় যে যদি আমার খাবার শুদ্ধটা হয়, ব্যবহার শুদ্ধটা হয়, তাহলে নিশ্চিত রূপে যে ব্রহ্মচর্যের শক্তি, তেজ, সেই তেজ আমার চেহারায় চমকাবে। পবিত্রতায় এত শক্তি থাকে, সেটা মুখে উজ্জ্বলতা দেয়। কদিন আগেই আপনার মায়ের সাথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেখা হয়েছিল, কথাবার্তা হয় দুজনের মধ্যে। তো উনি কি কিছু আপনাকে বলেছেন কি নিয়ে কথা হয়েছে আর কি? না, আমি ওখানেই ছিলাম। অদ্ভুত হয়েছিল, জানেন তো। আমরা তো গ্রামের লোক, তাই না? আর খুব সিধে সাদা ভোলা ভালা। আমার মাও খুব সরল, শিক্ষিত একেবারেই না, তবু মা তো মাই হয়, যেমনই হোক সে মা তো মাই। খুব সাধারণ ব্যাপার, আর খুব সংগ্রামও করেছেন উনি। মাই আমাকে হাসতেই তো শিখিয়েছে। তো রাষ্ট্রপতি যখন 26শে ফেব্রুয়ারি ধামে বালাজিকে দর্শন করেছিলেন, তো হোম করতে পৌঁছায় উনি, মহামহিম রাষ্ট্রপতি মহোদয়া। উনি বলেন যে, আপনার মা কোথায়? আমি বলি, আমি তো আগে জানতাম না, তো খবর জানা ছিল না। তো মা এখানে গ্রামেই রয়েছে, প্রোটোকলের জন্য ওনার অনেক পুলিশ তৎপরতা, তাই উনি আসতে পারেন। বললেন, ডাকো, আমি দেখা করব। এমনি আমি মাকে দেখব। আর উনি বলেন যে প্রধানমন্ত্রীও দেখা করবেন নাকি। তো ওখানেও এসপি মহাশয় ছিলেন, তো ওকে বলি যে আমার মাকে একবার ভেতরে আসতে দিন, ওকে একবার ডেকে আনুন। তারপর মা ভেতরে আসে। তো গ্রিন রুমে গিয়ে মা যেখানে দেখা করেন, তো রাষ্ট্রপতি মহোদয়া, আমিও তো ছিলাম সঙ্গে। তো আমি মাকে বুঝিয়েছিলাম যে মার অভ্যাস হলো যে কেউ প্রণাম করলেই মাথার উপরে হাতটা রেখে দেয়। তো আমি বুঝিয়ে বলি যে মহামহিম রাষ্ট্রপতি মহোদয়া দেশের প্রথম নাগরিক, সেজন্য দূর থেকেই হাত জোড়ো করো একবার। তো মা তো সাদাসিধে সরল রাষ্ট্রপতিকে বলে দেয় যে আপনি খুব ভাগ্যবতী, জানেন তো রাষ্ট্রপতি মহোদয়, আপনি খুবই ভাগ্যবতী, এমন ছেলে আপনি পেয়েছেন, এত মেয়ের বিয়ে দিচ্ছেন, এত মেয়ে ধর্মপিতা, আপনি খুব ভাগ্যবতী, আপনার সঙ্গে দেখা হয়ে খুব খুশি হলো আমাদের। আর দুজনকেই জড়িয়ে ধরে বলেন যে, আর যেই উনি এসব বলছেন, তো মা এই সব কিছু একেবারে পুরোপুরি ভুলে যায়, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলে দেয় যে আরো উঁচু পদে যাও তুমি। দাদা, আমি হাত ধরে বলি যে মা, উনি দেশের প্রথম নাগরিক, এর চেয়ে উঁচু পদ আর কিছু হতে পারে না। আর আমি, মা আশীর্বাদ করতে দাও তুমি। এমন সহজ সরল আমার মা, জানেন তো। তো সেই অভূতপূর্ব একটা সময় ছিল। আমার মনে হয়েছিল যে ঠিক আছে, ও তো এত কিছু বোঝেও না, তাই এটা একটা আলাদা ব্যাপার। কিন্তু উনিও, রাষ্ট্রপতি মহোদয় এতটাই সরল, এতটাই বিনয় যে উনি কিছু মনে করেননি। উনি তখন হাসছিলেন, আর মার জন্য শাড়িও নিয়ে এসেছিলেন। উনি সেই শাড়িটিও দেন, বলে খুব ভালো লাগবে আমার। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে সওয়াল জবাবের আরো এক পর্ব। মুনির সাহেবকে আপনি অবশ্যই এই ভিডিওটা পাঠাবেন, ঠিক আছে? হলুদের কাজ বাকি আছে। আর মুনির সাহেব যদি বিদায় হয়ে যান না, তাহলে বিয়ের পরে পাকিস্তানের লাহোরে আমাদের পতাকা উড়বেই উড়বে। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে বাগেশ্বর ধামের প্রধান পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি লোকেদের ভ্রান্ত করেন। যখন আপনি মানুষের কুষ্টি ঠিকুজি তৈরি করেন, মানুষের ভবিষ্যৎ বলে দেন, ভূত ভবিষ্যতের সব কথা বলে দেন, মানুষ এটা অলৌকিক মনে করে, আপনাকে ভগবানের অবতার ভাবে। আমি কখনোই ঘোষণা করিনি যে আমি একজন ভগবানের অবতার। আমি কখনো নিজেকে এটা বলিনি যে আপনি আমাকে এটা পুজো করুন আর আপনি শুনে চমকাবেন। যে আর আপকে আদালতে আমি এটা বলতেও চাই যে আমাদের অনুযায়ী আমাকে যারা মনে করেন, তারা যদি আমাকে পুজো করে, তো আমার খুব খারাপ লাগে। আমি হনুমানজির পূজা করার জন্য এসেছি, নিজে পুজো করার জন্য তো আসেনি, তাই না? আর একটা কথা,
আমি ভবিষ্যৎ কখনো বলি না। ভবিষ্যৎ ব্রহ্ম ছাড়া কেউ কখনো বলতে পারে না। ভবিষ্যৎ কিভাবে ভালো হবে সেটা অবশ্যই বলা থাকি আমি। আমার গুরু পরম্পরায় যে ইনটিউশন পেয়েছি, সংকেত পাই, সেই কথাটা যেমন আমাদের গ্রহ নক্ষত্রের একটা পরম্পরা, অ্যাস্ট্রোলজি আছে, জ্যোতিষবিদ্যা আছে, গ্রহ নক্ষত্র তারা, আজকে নাসা আছে, আজ ইসরো আছে, আজ খগোল গণিতে এসেছে। তার আগে গ্রহ নক্ষত্র সম্পর্কে আমাদের জ্যোতিষ পরম্পরা বলে দিয়েছিল। ওরা যেটা বলে দেয় যে আজকে গ্রহণ হবে, তো সেই দিনই গ্রহণ হতো। বলে দিত এত মিনিট হবে, তত মিনিটই গ্রহণ হতো। আজ অবশ্যই বিজ্ঞান এসেছে, কিন্তু আমাদের কাছেও গুরুবিদ্যা তো রয়েছে। আমাদের গুরু আমাদের দিয়েছে। কেউ প্রশ্ন করতে আসে, আমরা প্রার্থনা করি যে এর জন্য রাস্তাটা একবার বলে দাও। আমার যেটা মনে উচিত মনে হয় আমি সেটা লিখে রেখে দিই তাকে। আমি ভবিষ্যৎ তো বলি না। এটা মানুষের মনে একটা ব্যর্থ ভাবনা, আর এটা মনে স্থাপিত হয়ে গেছে যে আমি এরকম। যেমন আপনি প্রবচন করেন, কথা বলেন, লোকে প্রশ্ন করলে আপনি বলে দেন যে আমি জানি তুমি নিজের বাড়ি থেকে প্রসাদ বানিয়ে নিয়ে এসেছো, আমি জানি। আপনি কাউকে বলে দেন আমার জানা আছে যে কোন মেয়ের সঙ্গে তোমার অ্যাফেয়ার চলছে। যারা এসব কথা শুনে তারা বলে যে কখনো আসিম মুনিরের ঠিকুজি কুষ্টি কেন বার করেন না আপনি? খুব ভালো প্রশ্ন এটা। প্রথম কথা তো খুবই সুন্দর প্রশ্ন। আর প্রথম কথা তো এটা একটা বিধি, পরম্পরা, দরবারে আমাদের ঠাকুরদার বংশানুক্রমে চলে আসছে। আমার ঠাকুরদাও তো এটাই করতেন। ওনারাও ঠাকুরদার গুরু। যেমন স্কুলের জন্য বাচ্চারা যায়, একটা ড্রেস পরে যায়, তো পুলিশেরা ড্রেস পরেই তো আসে। আমিও তেমনই দরবারে যখন বসি, আমার যে গুরুর গদিটা রয়েছে সেই স্থানে আমি আহ্বান করি, কিছু সংকেত আমি পাই। 24 ঘন্টা কোনো ব্যক্তি ভবিষ্যৎ বলে যেতে পারে না। না কেউ পরাশক্তি সম্পর্কে থাকতে পারে, তাহলে তো আমি পাগল হয়ে যাব। যদি বারবার সংকেতই শুনতেই থাকি তাহলে তো আমি পাগল হয়ে যাব। একটা বিধিভাবেই বসতে হয়, যে প্রেরণা আসে সেই ভিত্তিতেই আমরা কাজটা করি। এখন কেউ ধামে একবার এসে দরবারে এসে আসিফ মুনিরের কুষ্টি করালে আর যা আমরা প্রার্থনাতে লাগবে আমি বলে দেব, আর অবশ্যই আমি বানিয়ে দেব, আর বুক ঠুকে সেটা করে দেব। এখন আপনি বলছেন যে দেশটা তো আপনারও, তো আপনার নিজেরই খুলে নেওয়া উচিত। আমি প্রশ্নকর্তার উপর ভিত্তি করেই উত্তরটা দিই। কেউ প্রশ্ন করতে এলে আমি তাকে পথ বলে দিই, আর ভগবানের কৃপাতে সেটা একদম ঠিক বেরোয়। সমালোচনা যারা করে তারা বলে যে পেহেলগাঁওতে হামলা হয়েছে, সেটা কি আগে থেকে বাবা জানতে পারেননি? হিন্দু মানুষদের নাম জেনে নিয়ে, ধর্ম জেনে গুলি করা হয়েছে, তখন বাবা কোথায় ছিলেন? প্লেন ক্র্যাশ হয়, ট্রেনে ধাক্কা লাগে, বাবার কুষ্টি তখন কোথায় চলে গেল। আমি পড়তে থাকি এইসব কথা, খুব ভালোই আসতে থাকে। আমি তাদের একটা কথাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে নিবেদন করতে চাই যে 24 ঘন্টায় যে বিধি থাকে দরবারে, সেটা কিছুক্ষণের জন্যই বসে থাকি আর প্রার্থনা করি আমরা। ভগবান কৃষ্ণেরও জানা ছিল যে মহাভারতটা হবে, কিন্তু উনি কি এড়াতে পেরেছিলেন? না। আমি ভাগ্য পাল্টাই না, না বিধির আমি লেখনটা পাল্টাই। যদি বিধির লিখন আমরা পাল্টাবো তাহলে আমিও তো বিধাতা হয়ে যাব। বিধাতার আবশ্যকতা থাকবেই না। লেখা আমি বদলাতে পারি না। আমি এটা লিখে দিতে পারি যে আজকে প্লেনে চড়ো না, তাহলে ক্র্যাশ হয়ে যাবে এয়ার ইন্ডিয়া। যদি আমি এটা বলেই দিই তাহলে তো বিধি লেখনের লেখাটাই তো পুরোপুরি মিথ্যা হয়ে যাবে। তাছাড়াও মহাভারতে অভিমন্যু একটা চরিত্র, ভগবান কৃষ্ণ জানা ছিল যে আজ যদি এ যায় তাহলে সে মারা যাবে, কিন্তু ভগবান তো তাকে আটকায়নি। কেন? কারণ বিধির লিখন ওটা। ভগবান রাম তো এটা জানতেন, যদি 14 বছর বনবাসে আমি যাই তাহলে আমার পিতা প্রাণ ত্যাগ করবেন, কিন্তু ভগবান তো থাকেননি। কেন? কারণ বিধির লেখন এড়ানো যায় না কখনো। সেই রকমই আমি বিধাতা তো নই, আমিও আপনাদেরই মতন একজন। হ্যাঁ, গুরু পরম্পরায় যে আশীর্বাদ আমি পেয়েছি, সেই আশীর্বাদে লোকেদেরকে অন্ধকার থেকে পথ দেখাতে একটা আলো জ্বালানোর আমি কাজ করে থাকি। আমি ভবিষ্যৎ তো বলি না, ভবিষ্যৎ বানানোর জন্য আমি জাগ্রত করি। আমি ভবিষ্যৎ বক্তা নয়, আমি ভবিষ্যৎ বানানোর আলোচনা করি। হ্যাঁ, প্রেরণা যোগায় গ্রহ নক্ষত্র হিসাব থেকে, গুরু পরম্পরা, সন্ন্যাসী বাবার আমাদের পরম্পরা, তার উপর ভর করে যে প্রেরণা, সেই সম্বন্ধে আমি পথ দেখাই। ভাই এটা হতে পারে এমন এমন, এটা এমন এমন, এইভাবে করে নিন। কিন্তু আমরা কখনো সেটাকে বদলাতে পারি না, কারণ এটাই হলো বিধি। আমি ভবিষ্যৎ বলার জন্য বলছি না, কমসে কম অন্তত এটা বলুন যে পাকিস্তান নিউক্লিয়ার বোম কোথায় কোথায় লুকিয়ে রেখেছে। কি আর বলবো, ভগবানের কাছে প্রার্থনা করি এই আরজিও একবার শুনবেন উনি। আপনি অপারেশন সিন্দুর সম্পর্কে অনেক কথা বলেছেন। আপনার মনে হয় যে ন্যায় পাওয়া গেছে নাকি এখনো বাকি আছে? আমি চুপ শান্ত আছি, কিন্তু পেছনে লাগলে ছাড়বও না। এটা পুরনো ভারত কিন্তু নয়, এটা নবযুগের একটা ভারত, 2025-এর ভারত। আর মুনিরের পাকিস্তানের কথাটা বুঝে নেওয়া উচিত যে যদি পেছনে আপনি লাগেন তাহলে আপনাকে ছাড়া হবে না। এবারে তো 9টা থেকে হয়েছে, কালকে 99টা ঠেককে ওড়ানো হবে।
আর একটা কথা, একটা কবি খুব ভালো কথা বলেছিলেন যে আপনাদের সবার আর আমাদের সবার কাজের কথা, যদি কখনো পাকিস্তান আমাদের কথা শুনতে চায় অথবা ওখানকার সাধারণ মানুষদের সামনে বসানো হয় অথবা প্রধানমন্ত্রীকে, আমি একটা কথা অবশ্যই তাকে বলবো যে চলো যুদ্ধ একবার হয়েই যাক, কিন্তু এবারে যুদ্ধ গোলা বারুদ বা মিসাইলের নয়, নিজের নিজের দেশের দারিদ্র্য দূর করার যুদ্ধ একবার হোক। আমি বুদ্ধের দেশের লোক, আমি রামের দেশের, কৃষ্ণের দেশের, বুদ্ধের দেশের যুদ্ধের উপর আমরা ভরসা করি না, কিন্তু আপনি পেছনে লাগলে তো ছেড়েও দেব না আপনাকে। আপনি লেগেছেন, ধর্ম জেনে নিয়ে মেরেছেন, আমরা ঘরে ঢুকে আপনাকে মেরেছি। আপনি লাগতে এলে কিন্তু আপনাকে পিওতে নেবই নেব। এটা তো অপারেশন সিঁদুর ছিল, এখন মেহেন্দি করা বাকি, হলুদের কাজটা বাকি রয়েছে। মুনির সাহেবকে অবশ্যই এই ভিডিওটা পাঠিয়ে দেবেন একবার, হলুদ এখনো বাকি রয়েছে। মুনির সাহেব যদি বিদায় হয়ে যায় না বিয়ের পরে, তাহলে পাকিস্তানের ওই লাহোরে আমাদের পতাকা উড়বেই উড়বে। কারণ এই দেশে দুজন রিয়েল হিরো রয়েছেন, জমিতে থাকা কৃষক আর সীমান্তে থাকা সৈন্যরা। আর আই প্রাউড অফ ইউ। আমার খুব গর্ব যে আমি এই ভারতের, আমাদের দেশের আর্মি বেতনের জন্য আর্মি জয়েন করে না, তারা দেশের জন্য আর্মি জয়েন করেছে। যদি আবার পাকিস্তান আঘাত করে, এখন আমরা চুপ করে আছি কারণ আমরা সবসময় এটাই তো বলি না যে বসুদেব কুটুম্বকম, সেই জন্য চুপ রয়েছি। আমরা বিনম্র, কাপুরুষ তো নই। কিছু লোকের এটা অভিযোগ আছে যে অপারেশনের নাম সিন্দুর কেন রাখা হয়েছে, সিঁদুর মুছে দিয়েছিল যে যেখানে মারা গেছে সেই নাম অপারেশন মহাদেব কেন রাখা হয়েছে, এগুলো তো হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত শব্দ। এই দেশে কিছু এমন গাধা আছে যাদের এটা বড় প্রবলেম, এদের পেট খারাপ হয়। কখনো বাবা বাগেশ্বরের নামে করে, কখনো গুচি চশমার নামে করে, কখনো আর্মির নামে হয়, কখনো অপারেশন সিঁদুরের নামে হয়, কখনো অপারেশন মহাদেবের নামেও হয়। ওরা সিঁদুর মুছেছে তাই সিঁদুর অপারেশনের নাম দিয়েছে, কিছু ভুল কথা নয়। এই দেশে আগেও পড়ানো হতো গতে গণেশ। কিছু লোকের পেটে ব্যথা হলে বললো এটা সাম্প্রদায়িকতা, গতে তো গাধাও পড়া হয়। এখন গতে গণেশের বদলে গাধা পড়ানো হয়, তাই বাচ্চারাও গাধাই কিছু হয়েছে, তাই না? যারা গয়ে গাধা পড়ছে এটা তারাই বলছে অপারেশন সিঁদুর নাম রেখো না। আমি তো আগে এটা বুঝেই গেছিলাম যে কিছু লোকের পেটে ব্যথা হবেই, এমন লোকেদের খুব তাড়াতাড়ি লাহোরে শিফট হয়ে যাওয়া উচিত। আরো একটা প্রশ্ন দিতে পারি আপনাকে? আমার প্রশ্ন এটা যে হিন্দু মেয়েদের, হিন্দু বোনেদের অনেক সময় লাভ অ্যাঙ্গেলে ফাঁসিয়ে বিয়ে করে নিয়ে যায়, আর বিয়ের পর জানা যায় যে ছেলেটা মুসলমান, তো এটা কিভাবে বন্ধ করা যাবে? প্রথম কথা তো আমি প্রার্থনা করতে চাইবো যে প্রেম করতে হলে कि मोहब्बत बुरी नहीं है पर माँ बाप से ज्यादा जरूरी नहीं है। দ্বিতীয় কথাও আমি নিবেদন করব আপনাকে, প্রেম করা উচিত, কিন্তু এই দেশে অনেক বহুরূপী ঘুরে বেড়ায়, সেই জন্য কিছু মেয়ের বহুরূপী খুব পছন্দ হচ্ছে। আমি গতবার একটা কথা বলেছিলাম, তাই নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল, কথাটা খুব পবিত্র কথা ছিল আমার। আমি কোনো ধর্মের বিরোধী নই, আমি রাস খানের দোহাও গাই, আবার দেশের বিষয় এলে আব্দুল কালামকে আমি স্যালুট করি, কিন্তু লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, মূত্র জিহাদ, থুতু জিহাদের আমি পুরোপুরি বিরোধী। আমি সেই জন্য লোকেদের টার্গেটে, কারণ আমি মুখের ওপরে বলে দিই আর সত্য কথাটা বলি, সেজন্য মেয়েদের কাছে প্রার্থনা করব আমি, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ নিজের স্বভাব আমরা ছাড়বো না, হিন্দুত্ব আর হিন্দুস্তানের জন্য বাঁচবো। আর মেয়েদের কাছে প্রার্থনা করব, बेटियों तुम लक्ष्मी बन, तुम दुर्गा बन, तुम काली बन, पर हिंदू बेटियों कभी ना बुर्के बाली बन। আর এই ভিডিওর সাথে আমি এই কথাটাও বলে দিচ্ছি যে আমার মুসলমান বোনদের প্রতি কোনো ঘৃণা নেই, সম্মান। আপনারা আপনাদের ধর্ম সামলিয়ে রাখুন, আমাদের মেয়েরা আমাদের ধর্ম সামলে রাখবে, এটা কোনো ঘৃণার কথা নয়। আমরা মুসলমানদের হিন্দু বানাতে চাই না, খ্রিস্টানদেরকে আমরা হিন্দু বানাতে চাই না। ইতিহাসে একটাও কাহিনী এমন নেই যেখানে তরলের সামনে হিন্দুরা কোনো মুসলমানকে হিন্দু বানিয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের মেয়েদেরকে কেন টার্গেট করা হচ্ছে? আজ আমাদের শ্রদ্ধাকে 35 টুকরো করে হয়েছে, কলকাতায় ডাক্তার মেয়েকে মারা হয়েছে,
আমাদের বুরহান মধ্যপ্রদেশে রফিক নামের একটা ছেলে গলা কেটে দিয়েছে, এই কারণে কেটে দিয়েছে যে ওর সঙ্গে থাকার জন্য রাজি হচ্ছিল না। এগুলো কিন্তু ভুলে যাবার নয়। তো এর থেকে বাঁচার সর্বোত্তম উপায় এটাই, খোঁজ নাও, খবর নাও, তারপর পরিবারের ডিটেলটা নাও। জরুরি নয় কারো হাতে লাল সুতো বা কপালে তিলক হলেই সে হিন্দু হবে, হতেও পারে সে কাল নেমি। কিন্তু শাস্ত্রীজি, অনেক এমন হিন্দু মুসলমান ছেলেমেয়েরা আছে যাদের জেনুইন ভালোবাসা, জেনুইন স্নেহ, জেনুইন প্রেম হয়, তো সেখানে কোনো আপত্তি না, আর যদি কেউ দেখুন মিথ্যেও বলে। এই যে প্রশ্নটা উনি করেছেন সেটা লাভ জিহাদ নিয়ে করেছেন। লাভ জিহাদ এই দেশের একটা প্রযোজিত অভিযান। মুসলমানদের প্রতি আমার ঘৃণা নেই, খুব বন্ধুত্ব, এবং পুরো ওয়ার্ল্ডে মুসলমানদের কাছে আমি বসি আর কথা বলি, আর ইসলাম ধর্মকে আমি বুঝি। আমার কি সমস্যা? ইসলাম ধর্ম আমি বুঝতে পারি, আমার কোনো সমস্যা নেই এতে। মুসলমানদের নিয়ে কি? আর যদি সমস্যা হতো তাহলে তো আমি পাকিস্তানের সঙ্গে ওর সঙ্গে দেখা করি, আর উনি বলেন নাম বদলাতে পারিনি, তো আমরা নামটা পাল্টানো কি জরুরি নাকি? লন্ডনে যে আরিফের সঙ্গে আপনি দেখা করেন, মোহাম্মদ আরিফ সাহেব, লন্ডনে পার্লামেন্টে দেখা হয় ওনার সাথে, বলেন আমি নাম বদলাতে পারছি না, বাচ্চাদের সমস্যা হবে, নথিতে সমস্যা হবে, তো আমি কি হিন্দু হতে পারি না নাকি? আমি বলি ভাই সাহেব, নাম বদলানোর প্রয়োজনই তো নেই, ইঞ্জিনটা বদলে গেছে, চেসিস যতই পুরনো হোক না, নো প্রবলেম। হ্যাঁ, আরে নামে নয়, কাজে মতলব। কারণ আমি বিচার করা লোক, সৎ বিচার করতে পারি, বাসুদেব কুটুম্বকম বলি। হ্যাঁ, এই দেশের স্বাধীনতার পেছনে মুসলমানদেরও সহযোগ ছিল, খ্রিস্টানদেরও তো সহযোগ ছিল। কিন্তু ইমপ্রেশন এমন দাঁড়িয়েছে যেমন আপনি মুসলমানদের বিরুদ্ধে প্রচুর ঘৃণা ছড়ান, আর এই বিষয়ে আপনি পুরো উল্টো। একেবারেই নয়, এইসব আজেবাজে কথা, এইসব প্রযোজিত প্রোপাগান্ডা করা হয়। মুসলমানদেরই কিছু মানুষ আমাকে শত্রু মনে করে। সত্য হলো, যতটা আমি ওদের মঙ্গল চাই, অন্য কারো চাই না। আমি মুসলমানদের মঙ্গল চাই, তোমরা ঠিকভাবে থাকো, ভালো থাকো। মুসলমানদের ভালোই তো চাই যে এই দেশে হিন্দু মুসলমান বেঁধে থাকুক। আমি মুসলমানদের হিত চাই যে এই দেশে হিন্দু মুসলমানের লড়াইটাই বন্ধ হোক, মন্দির মসজিদের লড়াইটা বন্ধ হোক। আমরা এই দেশের ভালো চাই, ভালোবেসে থাকো, শালীনতায় থাকো, যেমন আছে তেমনই থাকো। কিন্তু হ্যাঁ, সন্ত্রাসবাদের বিরোধী, লাভ জিহাদের বিরোধী, ল্যান্ড জিহাদের বিরোধী, আর মূত্র জিহাদেরও আমরা বিরোধী। সেই মুসলমান হোক অথবা হিন্দু হোক অথবা খ্রিস্টান হোক, যে কেউ হোক, আমি গজওয়ায়ে হিন্দের বিরোধী। আরো একটা প্রশ্ন নিতে পারি? আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, যে আজকালকার যে ইয়াং জেনারেশন আছে তারা খুব কনফিউজ থাকে যে কোন ভগবানকে তারা বড় মানবে। কারণ আমাদের হিন্দু ধর্মে তো অনেক দেবদেবী আছেন, মানে গণেশজি সব থেকে বড়, নাকি মহাদেব সব থেকে বড়, নাকি হনুমানজি সব থেকে বড়? তো আজকালকার ইয়াং জেনারেশনকে আপনি কি পরামর্শ দেবেন? শোনো বোন, একটা দোকানে একজন গয়না কিনতে গেছে। উনি গোল্ডের রিংও কিনেছে, ব্রেসলেটও গোল্ডের কিনে নিয়েছে, মঙ্গলসূত্রটাও গোল্ডের কিনে নিয়েছে, আর আংটিটাও গোল্ডের কিনেছে। আর চারটেই দোকানদার রেখে দিয়েছে। তো জানতে চাই যে ভালো সোনা কোনটা? এতে কোনোটাই বেশি ভালো নয়, সবই তো সমান। মাটির বাসন, ঘটিও হয়, মাটির থালাও হয়, মাটি দিয়ে কলসিও তো হয়, সোনা দিয়ে কর্ণফুলও বানানো হয়, আবার সোনা দিয়ে ব্রেসলেটও বানানো হয়। কিন্তু সোনা তো সোনাই থাকে, মাটি তো মাটিই হয়। তেমনি তুমি চাইলে কৃষ্ণের পূজা করো, ভগবান রামের পূজা করো, শ্রী রাধারানীর পূজা করো, অথবা হনুমানজির পূজা করো, বা শিবের পূজা করো, বটের যে কোনো ডালে চড়া শুরু করো, থাকবে তো বট গাছেই। তেমনি যে কোনো পরমাত্মাকে ধরো, পৌঁছবে তো পরমাত্মাতেই। কিন্তু এটা বলা হয় না যে মহাদেব হলেন দেবাদিদেব? দেবাদিদেব, কারণ ওর ঘরেই সবাই পূজ্য। বাকি দেবতাদের 1-2 প্রজন্ম পুজো যায়, এরপর পুরো খানদান পূজিত হন। শঙ্করজির, মহাদেবের বলুন কিভাবে? শঙ্করজির পুজো হচ্ছে স্বয়ং ওর ধর্মপত্নী পার্বতী মাতা, পূজিতই হচ্ছেন। আচ্ছা ঠিক আছে, পার্বতী তো অনেক দেবতাই দুজনকে একসঙ্গে পূজা করে, তাই না? ওর পুত্রদেরও পুজো হয়, গণেশ, কার্তিক, তো অনেক দেবতারই পুত্রদের পূজা করা হয়। কিন্তু এদের বউদেরকেও পূজা করা হয়, ঋদ্ধি সিদ্ধি। এদের নাতিপুতিরও পুজো হয়, শুভ লাভ। সেজন্যই বাকি সব দেব, ইনি মহাদেব। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে সওয়াল জবাবের আরো এক পর্ব। হিন্দুদের অবস্থা খুব খারাপ। আর গ্রামে আপনি দেখে নিন, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে যেখানে ট্রাইবাল এরিয়া, সেখানে হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে, হিন্দু কমে যাচ্ছে।
আর আমাকে বলছেন যে আমি হিন্দুদের নামে ভয় দেখাচ্ছি। আরে ভয় দেখাচ্ছি না, আমি জাগাচ্ছি। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে বাগেশ্বর ধামের প্রধান পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সবাইকে ভয় দেখান। অনেক মানুষের অভিযোগ যে আপনি বলেন ভারত ভাগ হয়েছে, হিন্দু কমেছে, হিন্দু ভয় পেয়েছে, হিন্দুদের ভয় দেখানো হচ্ছে। তো কে দেখাচ্ছে? আমরা ভয় তো দেখাই না, আমরা জাগাই। আমি হিন্দুদের বাঁচাতে চাই। 6টা রাজ্যে সংখ্যায় কমে গেছে, মেয়েদেরকে কেটে ফেলা হচ্ছে, হিন্দু চুপ করে রয়েছে, হিন্দুদের উপরে অত্যাচার লাগাতার হচ্ছে, রামচরিত্র মানুষকে জ্বালানো হচ্ছে, তারাও তো হিন্দু, কিন্তু অমঙ্গল হিন্দুদেরই হচ্ছে। আমাদের নিজেদের দেশে, আমাদের রাম রাজ্যে, নিজেদের রাষ্ট্রে রামের জন্য 500 বছর লড়াই করতে হলো, আর আপনি বলছেন যে আমি হিন্দুদেরকে ভয় দেখাচ্ছি। পাকিস্তানে 22% হিন্দু ছিল, 2% এখন রয়েছে। মরিশাস, সুরিনাম, ফিজি, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভুটান, লাগাতার হিন্দু কমে এসেছে। আমাদের ভারতেরই পশ্চিম বাংলায় পালাতে বাধ্য হচ্ছে হিন্দুরা, আর সবাই চুপ করে। আমাদের ভারতেই মেঘালয়, ত্রিপুরা, আসাম, মণিপুরে 96 থেকে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। 96 থেকে হিন্দুদের অবস্থা খারাপ হচ্ছে। আর গ্রামে আপনি একবার দেখে নিন মধ্যপ্রদেশে, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে যেখানে ট্রাইবাল এরিয়া, সেখানে হিন্দুদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে, হিন্দু কমে যাচ্ছে। আর আমাকে বলছেন যে আমি হিন্দুদের নামে ভয় দেখিয়ে দিয়েছি। আরে ভয় দেখাচ্ছি না, আমি জাগিয়ে তুলছি। দেশে সবার থাকার অধিকার তো রয়েছেই, কিন্তু ধর্মান্তকরণের অধিকার সংবিধানে লেখা নেই। ধর্মান্তকরণ এদেশে সব থেকে বড় একটা স্ক্যাম। ছাঙ্গুর নামের বাবার নামে শুনেছেন আপনি? আরে আপনারাই তো শুনিয়ে থাকবেন, দেখিয়েছেন আমাদেরকে। ওকে বাঁচাচ্ছেন হিন্দুদেরকে। উনি হিন্দুদেরকে হাল কি করে দিচ্ছেন একবার ভাবুন। এক ছাঙ্গুর বাবা এসে গেছে, 4000 হিন্দুদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন, আর আমি হিন্দুদেরকে বাঁচাচ্ছি। আর এই দেশে অপরাধী, তাই না? আমাকে এই দেশে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে এই দেশে দাঙ্গাবাজ বলা হয়, আমার নামে অভিযোগ করা হয় যে বাবা ধনী, আমার নামে অভিযোগ যে বাবা এরকম, আমার উপর অভিযোগ করা হয় যে বাবা এরকম, বাবা অমুক পার্টির, আমার উপর অভিযোগ করা হয় যে হুমকি দেওয়া হচ্ছে, পরিবারের লোক বাইরে যেতে পারে না। আপনি বলছেন যে আমি ভয় দেখাচ্ছি? আমাদের বাড়ি 3 বার হামলা হয়েছে, বাড়িতে আমাদের উপর জীবনে 6 বার হামলা হয়েছে, কত FIR হয়েছে আমার নামে, আর আপনি বলছেন যে আমি হিন্দুদেরকে ভয় দেখাই। এত সহ্য করেও আমি হাসতে ভুলিনি, এত সহ্য করেও আমি লড়তে ছাড়িনি, এত অভিযোগের পরেও নিজের কাজ আমি বন্ধ করিনি, এত কিছু সত্ত্বেও আমি গরিব হিন্দু মেয়েদেরকে এই জন্য বিয়ে দিয়ে দিই যাতে হিন্দুরা বেঁচে যায়। এরপরেও আমি অন্নপূর্ণা ভান্ডারা এই জন্য করি যাতে হিন্দুরা বেঁচে থাকে। এইসব সত্ত্বেও যে দিন রাত 18 ঘন্টা পরিশ্রম করে আমি প্রবচন করি যাতে দক্ষিণা পাই, এক টাকা নিয়ে চলে যাই, হসপিটাল হয়ে যাক, আর হাসপাতাল হলে পরে কোনো হিন্দু খ্রিস্টানদের হাসপাতালে গিয়ে ধর্মান্তকরণের ফাঁদে ওরা পড়বে না। বলছেন আমি হিন্দুদেরকে ভয় দেখাই? এই নালিশ এটাই প্রমাণ হয় যে, এই অভিযোগে এটাই প্রমাণ হয় যে আমাদের দেশে হিন্দুত্বের কথা বলাটা দোষের। কিন্তু একটা কথা আমি বলি, আই এম এ ফাইটার। আমৃত্যু আমি লড়াই করব হিন্দুদের জন্য। আমি এই দেশে সৈনিক হয়ে এসেছি হিন্দুত্বের জন্য, মৃত্যু অবধি আমি থাকব। যতই অন্ধকার রাত আসুক না কেন, যেখানে ইচ্ছে একটা ঝামেলা হলেই আমাদের ধামে তৎক্ষণাৎ দেশের লোক আমাদেরকে গালি দিতে থাকে। আমাদের ধাম 8 কিলোমিটারের ধাম, কোথাও দেওয়াল পড়ে গেলেও সঙ্গে সঙ্গে বাগেশ্বর ধামকে দোষ দেওয়া হয়। যে কোনো ধামে ঝামেলা হলেই আমাদেরকে দায়ী করা হয়। আমাদের ধামের সামনে 2 জন লোক বন্দুক হাতে ধরা পড়েছিল, আমরা কখনো কারো সামনে কাঁদিনি, আমাদের চোখ জল বের করেনি। আমার ভাই একা বেরোতে পারে না, এত শত্রুতা করে সবাই, আমাদেরকে হুমকি দেয়, তবুও কখনো কারোর সামনে গিয়ে আমরা কান্নাকাটি করিনি, যাতে লোকের না মনে হয় যে আমরা কাপুরুষ, লোকের যেন এটা মনে হয় না যে আমরা ভয় পেয়েছি। বলি যদি হতেই হয় তাহলে আমরা বলি হয়ে যাব। যত অভিযোগ আছে, বিদেশে আমরা যাই, আমাদের বিরুদ্ধে ওখানে অভিযোগ, লোকজন মেল পাঠিয়ে দেয় আমাদের বিরুদ্ধে, কিন্তু আমরা নিজেরাই নিজেকে ওখানে প্রস্তুত করতে হয় যে ভাই আমি হিন্দুদের পক্ষে, কিন্তু মুসলমানের বিরোধী তো নই। আমার নিজেকে সার্টিফাইড করা প্রমাণপত্র দিতে হয় ওদেরকে। আমাকে মা সীতাকে তো একবারই পরীক্ষা দিতে হয়েছিল, আমি তো দেশে রোজ পরীক্ষা দিই, রোজ দিতে হয়। যদি এটাই দোষের হয় তো আমি একজন সিপাহীর মতোই আমি শেষ সময় পর্যন্ত লড়াই করব। হিন্দুত্ব আর হিন্দুস্তানের জন্য লড়ে যাব। যার যা লাগুক, আমি বদলাবো না, না আমি ঝুঁকবো, না পিছু হটবো। কারণ মানুষ তো নিজের হিসেবে বাঁচবে, তাই না? একটা কথা আমি বলে রাখছি, আমি এই দেশের হিন্দুদের উপরে ভরসা আর আমার বজরঙ্গ বলির উপর ভরসা রাখি। সেই জন্য আমার কাছে লোকে যখন আমার কাছে আসে আর এটা বলে যে आ बैठ मेरे पास, मैं तुझे जीना सिखाता हूं, कुछ क्षण तो मेरे साथ गुजार,
मैं तुझे दुख दर्द पीना सिखाता हूं, क्योंकि मैं बातों से नहीं रातों से लड़ा, मैं सह सह करके साधु बना। आ बैठ मेरे पास, मैं तुझे जीना सिखाता हूं, कुछ पल जितना। অভিযোগ যা কিছু হতে পারে, এটাও একটা অভিযোগ। যদি মনে হয় হিন্দুত্বের কথা বলাটা দোষের, তো সেটা অবশ্যই আমি সহ্য এই করে নেব। অভিযোগটা তখন শুরু হয় যখন আপনি বিহারে যান। হুম। তো জনতা বলছে যেহেতু বিহারে এখন ভোট হতে চলেছে, আপনি হিন্দুদের জাগাতে গেছেন নাকি বিজেপিকে সাহায্য করতে? আমি তো এখনই ওগান্ডায় গিয়েছিলাম। যা খুশি মানে যা খুশি বলে দেয়, তাই না? এই দেশে এটাই সব থেকে বড় সমস্যা। 30 মিনিটের ফিল্মকে 30 সেকেন্ডের রিলে শেষ করে দিচ্ছে সবাই। সব থেকে বড় সমস্যা। এখন উগান্ডাতে কোনো তো ভোট হচ্ছে না, তাই না? হ্যাঁ, কদিন পরে মহারাষ্ট্রতে যাবো, তো ওখানে তো ভোট হয়ে গেছে। তো ওখানে যখন আপনি গেছিলেন তো তেজস্বী যাদব বলেছিলেন যে ঢুকতে দেব না এমন বাবাকে। নিজের দেশে ঢুকতে পারবো না তো কোথায় ঢুকবো ভাই? পাকিস্তানে ঢুকবো? হ্যাঁ, আপনি সবাইকে বলেছেন যে কুম্ভে গিয়ে স্নান করা উচিত, তাতে মোক্ষ লাভ হবে। আমাদের সনাতন পরম্পরায়, আচার পরম্পরা এটা বলেছে যে কুম্ভতে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয়। কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনা, সেটা তো সত্যি খুবই দুঃখজনক। কিন্তু খারগেজি আর আমার তো বলেছেন তাদের- যে কুম্ভে গিয়েও দারিদ্র্য দূর হবে না। এই কথাটা তো একদমই ঠিক। মসজিদে গিয়ে চাদর চড়ালেও তো দারিদ্র্য দূর হবে না, তাই না? চার্চে গিয়ে মোমবাতি জ্বালালেও দারিদ্রতা দূর হবে না। পার্টিতেও ঝান্ডা লাগালে পরে, ব্যানার টাঙালে পরেও দেশের দারিদ্র্য দূর হবে না। আর পার্টিদের নেতাদের ওপর 5-5 লক্ষ ভাতা খরচ করলেও দেশের দারিদ্র্য কখনো দূর হবে না। আর যখন আপনি বিহারে গেছিলেন তো রাবড়ি দেবী বলেছিলেন যে কারোর যদি দম থাকে তাহলে ভারতকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দেখাক। এই দেশের হিন্দুরা কাপুরুষ হলে বানানো যাবে না, হিন্দুদের ইচ্ছা জাগ্রত হলে বানানো হবে। আমি তো সে সময় পর্যন্ত লড়বই, আর ওনাকে ধন্যবাদও জানাবো। এই দেশে তো গেরুয়া সন্ত্রাসবাদের কথা হচ্ছে। বলা হচ্ছে যারা সন্ত্রাসবাদী তারা গেরুয়া পরে আসছে। শুনেছিলাম, কিন্তু এটা নিশ্চিত হয়ে গেছে যে গেরুয়া সন্ত্রাসবাদ হয় না। সুপ্রিম কোর্ট এটা তো বিচারে বলেই দিয়েছেন, গেরুয়া সন্ত্রাসবাদ হয় না কখনোই। গেরুয়া সন্ত্রাসবাদ যারা আসল হিন্দু হবে, হিন্দুত্বের বিচারধারা পড়বে, আমাদের কথা বুঝবে, হিন্দুত্বের বিচারধারাকে পড়বে, জানবে, শিখবে, তারা কখনো কাউকে হিংসা করে না। আমরা অহিংসাবাদী, আমরা সবাইকে আলিঙ্গন করি। আমরা নিজের দেশে অনেকবার গোলামি সহ্য করেছি, তাও আমরা চুপ থাকি। পর্তুগিজ, ডাচ, বাবর, আকবর, তারপর ইংরেজ, তাও আমরা চুপ। কিছু মনে করো না। এদেশের জনতার জন্য আমরা কখনো কখনো মনে হয় যে আমি বলে দিই যে আরে আমি তো স্পষ্টবাদী, তাই কথাটা একটু গায়ে লাগে। কিন্তু এখন একটা কথা বলি, ছুঁচ ফোটে ঠিকই, কিন্তু দুটো জিনিসকে সঙ্গে সঙ্গে এক করে দেয়। তো কিছু মনে করবেন না, আর মনে লাগলে পরও আই অ্যাম নট সরি। আমি পণ্ডিত, আমি জাট, আমি বর্মা, আমি শর্মা, আমি দলিত, আমি ওবিসি, আমি এসসি, আমি এসটি। সত্যি এটাই যে আপনি কিছুই নয়, মন্দিরের একটা ঘন্টা নেতারা বাজিয়ে চলে যাচ্ছে। কিন্তু দেখুন, আপনি এই দেশে তো এমন লোকও আছে যারা বলে যে সনাতন ডেঙ্গু ম্যালেরিয়ার থেকেও বিপজ্জনক, এদের শিকড় থেকে উপড়ে ফেলা উচিত। আমি কোনো নেতার বয়ান নিয়ে মন্তব্য করব না। সব নেতাদের প্রতি সম্মান, সব পার্টির প্রতি শ্রদ্ধা, সব মানুষের প্রতি ভালোবাসা থাকে। শুধু এটা বলবো যে আপনি রাজনীতিটা খুব করুন, কিন্তু ধর্মের রাজনীতি করবেন না। রাজনীতি থাকাটা উচিত, কিন্তু ধর্মের রাজনীতি থাকলে হবে না। রাজনীতিতে ধর্ম কথাটা আলাদা। তো আমি প্রার্থনা এটাই করব যে লোকজন যাই করুক। আপনি পলিটিক্সে আসবেন? তার চেয়ে ভালো যেটা করছি, মনে করি না রাজনীতিতে আমি যাব। কে মাথা ব্যথা নেবে? হ্যাঁ, এটাই বেশ ভালো, জানেন তো, যে কাজের জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন, এই কাজ যতদিন আমি বাঁচবো এটাই করব, এতেই আমি সন্তুষ্ট। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি এত জোরের সঙ্গে, এত স্বতঃস্ফূর্ততার সঙ্গে সবার জবাব দিচ্ছেন, নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন, আপনার কখনো ভয় লাগে না? কারুর বাপকেও ভয় পাই না। বলো কেন? আরে জিজ্ঞাসা করো কেন? কেন? বারবার মরবো না, একবারই বাঁচবো। জিজ্ঞাসা করো কেন? আরে জিজ্ঞাসা করো কেন? কেন? দেশ যদি কেউ লুট করে যায়, বরবাদ করে যায়,
যদি কেউ জিজ্ঞাসা করে যে দেশটা লুট হচ্ছিল তখন তুমি কি করছিলে, তখন আমি বুক চিতিয়ে বলতে পারবো যে আমি তো লড়াই করছিলাম, বাকিরা কাপুরুষ ছিল। আর একবার জিজ্ঞাসা করো কেন? কেন? তোমাদের মতন তরুণদের উপর আমার ভরসা রয়েছে। এই দেশের হিন্দুদের উপর আমার ভরসা আছে, এই দেশের আইনের উপরে ভরসা আছে, এই দেশের সংবিধানে আমার ভরসা আছে, আর আমার বজরঙ্গ বলির উপর ভরসা আছে। আপনি সব রকমের প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন এবং আপনার যে বাকপটুতা তাতে সবাই মুগ্ধ, আর জবাব দেওয়ার পদ্ধতি সত্যি অতুলনীয়। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ অশ্বিনী উপাধ্যায়ের রায়দান আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমরা মামলা চালালাম আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে। দেশের সবথেকে জনপ্রিয় কথাবাচক, মানুষ ওর প্রবচন মন দিয়ে শোনেন, ওর কথা মানুষের মনকে প্রভাবিত করে, আর উনি আপকি আদালতে প্রতিটি প্রশ্নের খুব মন খুলে উত্তর দিয়েছেন। আর এখন সময় আজকের জাজ অশ্বিনী উপাধ্যায়ের রায়দানের। রজতবাবু, আপনি সমানে ধীরেন্দ্র শাস্ত্রীকে খুব কঠিন এবং যথার্থ প্রশ্নই করেছেন, আপনাকে ধন্যবাদ সেজন্য। আর ধীরেন্দ্র শাস্ত্রীরও আমি সমানে ঠিকুজি বানাচ্ছিলাম। শাস্ত্রীজি সব কথা তথ্য দিয়েই বলেছেন। দুর্যোধনের মামাবাড়ি আফগানিস্তান হয়ে গেছে, ভরতের মামাবাড়ি পাকিস্তান হয়ে গেছে, যেখান থেকে মা কৈকেয়ী এসেছিলেন। আর এটাও ঠিক কথা যে শাস্ত্রীজি বলেছেন যে ভারতের 9টা রাজ্যেই হিন্দু শেষ হয়ে গেছে, 800 জেলার মধ্যে 200 জেলায় শেষ হয়ে গেছে, প্রায় 6000 মহকুমার মধ্যে 1500 মহকুমার ডেমোগ্রাফি বদলে গেছে, এটাও তিক্ত সত্য। বর্ডারের 300 মহকুমার ডেমোগ্রাফি বদলে গেছে, এটাও তিক্ত সত্য। হ্যাঁ, আর এর বড় কারণ হলো ধর্মান্তকরণ, অনুপ্রবেশ, লাভ জিহাদ। আপনি সব প্রশ্নের ফ্যাক্ট সহ জবাব দিয়েছেন আর কি, তাই আপনাকে আদালত সব অভিযোগ থেকে মুক্ত করছে। থ্যাংক ইউ। এই আশা নিয়ে এবং এই বিশ্বাস নিয়ে যে আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এভাবেই সমাজকে জাগানোর কাজ করতে থাকবেন, মানুষকে পথ দেখাতে থাকবেন, ঈশ্বর ওকে দীর্ঘ পরমায়ু দিন, শক্তি দিন কাজ করার জন্যে, এই প্রার্থনার সাথে আজ শো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আপনাদের কাছে আসবো এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।